এক্সামটা অ্যাটেম্প নেবেন এবং স্টেপ বাই স্টেপ দেখে দেখে করবেন সুন্দর করে। করে এটাকে মিনিমাম 80% তুলে তারপর আমাকে সাবমিট করবেন, কারণ আপনি আমাকে এক্সামের পাসিং স্কোর সাবমিট না করলে আমি আপনাকে মডিউল 1-এ কোনো পাস দিতে পারবো না। ওকে? আচ্ছা, এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে যাদের সিস্কোর এক্সাম গুলো বাকি, যে সিস্কোর এক্সাম পাসিং স্কোর আসে নাই, তারা তাদের জন্য আমি আজকে আরেকবার আপনাদের এক্সামটা অ্যাক্টিভেট করে দিব। আপনারা আজকে রাতের ভিতরে দিয়ে কমপ্লিট করে ফেলবেন। ক্লিয়ার? অনেকেরই বাকি। হ্যাঁ, তো আজকে রাতের মধ্যে দিয়ে আমরা ক্লিয়ার করে ফেলার চেষ্টা করব, যদি না কারণ নেটওয়ার্ক ইস্যু বা অন্য কোনো ধরনের ঝামেলা হয়ে থাকে। তো আজকে থেকে আমরা মডিউল 2টা আস্তে আস্তে পড়া শুরু করি। আর আপনাদের কাছে আগে থেকে বলে রাখি, মডিউল 2 এ কিন্তু আপনার প্রত্যেকটা টপিকের সাথে কনফিগারেশন আছে। আপনি যদি জমিয়ে রাখেন তাহলে মডিউল 1-এ কোনো মতে কভার দিতে পারলেও মডিউল 2-তে কভার দিতে কষ্ট হয়ে যাবে। সো আপনারা কাইন্ডলি পড়া জমিয়ে রাখবেন না। আর আপনাদের গ্রুপে আমি একটা মেসেজ দিয়েছি কয়েকজনের নাম মেনশন করে, আপনারা কি দেখেছেন? যাদের নাম মেনশন করেছি তাদের এখনো স্কিল এক্সাম অফলাইন দেওয়া বাকি। নুরি জান্নাত নওমি, আপনি Yes, তো ma'am. আমাকে এখনো সাবমিট করেননি কেন? হ্যাঁ, ম্যাম। কোনো ম্যাম, এক্সামে দেন নাই আপনি? can we talk about this after the class? মানে আপনার সাথে আমার কথা হ্যাঁ, বলা দরকার আপনি ছিল। তো আপনি তো গত ক্লাসেও আপনাকে আমি খুঁজে পেলাম না কথা বলার জন্য, আপনি বের হয়ে গিয়ে লিভ নিয়ে নিয়েছিলেন ক্লাস থেকে। হ্যাঁ ম্যাম, ক্লাস ছিল ওই জন্য। শুক্রবার দিন ক্লাস। নুরনাহার কুইন, নুরনাহার কুইন জয়েন করেনি এখনো। ওকে। সানজিদুল, আপনি কেন এখনো এক্সাম ফাইল সাবমিট করেননি? না, আমার কিছু ক্লাস মিস ছিল, আর হচ্ছে যে আমি দিয়েছিলাম একবার এক্সামটা, আমার 60% এসেছিল, আর কিছু কিছু গ্যাপ ছিল। আমি চেষ্টা করবো আবার গ্যাপ গুলা ক্লিয়ার করে এক্সামটা দেওয়ার। আমি কয়েকদিন যাবত খুব এটা বিজি একটু চলেছি। দ্রুত করতে হবে স্যার, কারণ মডিউল 1-এর এক্সাম আমি লিটারেলি আপনাদের 2 উইকস ধরে নিয়েছি। 2 উইকস ধরে নিয়েছি আপনাদের এক্সামটা স্যার। ঠিক আছে, এর বেশি টাইম দেওয়াটা আসলে অযৌক্তিক হয়ে যায়। আপনি পিছিয়ে পড়বেন তাহলে বেশি। এত জমিয়ে রেখেন না, এই উইকের ভিতরে যেভাবে হোক শেষ করতে হবে। মাহাদি হাসান আছেন? মাহাদি, ইয়েস মিস। আমি আপনার অফলাইন ফাইল পাই নাই। আচ্ছা মিস, আজকের মধ্যে দিয়ে দিব, আমি করে রাখছি, ইয়ে করি নাই, তারপর সাবমিট করি নাই। সৌরভ ঘর, আমি সৌরভ আপনারটাও পাই নাই অফলাইনের ফাইল। কেন এখনো কেন আপনারা সাবমিট করছেন না? শুভ্র কুমার সাহা, শুভ্র সাহা, আমি আপনার ফাইলও পাই নাই এখন অফলাইনের। ওকে। ইয়াসিন উদ্দিন আছেন? আপনার ফাইলও পাই নাই অফলাইনের। ইয়াসিন উদ্দিন কোনো এক্সামই অ্যাটেন্ড করে নাই অবশ্য। ম্যাম, একটু কথা বলা যাবে? ইয়াসিন উদ্দিন কি আছেন? নাই। কি নিয়ে কথা? আচ্ছা ম্যাম, আমি আপনাকে মেসেজও দিয়েছিলাম অফলাইন এক্সামের স্ক্রিনশট দিয়ে। এখন ম্যাম কি আমি দুই করতে? তিনবার ট্রাই করেছি এবং সেম জিনিসই আসছে, মানে 80% আসতেছে না, কিন্তু আমার আউটপুট যে তিনটা আউটপুট আসার কথা সেগুলো সাকসেসফুলি, সব কানেকশন সাকসেসফুলি কানেক্ট হচ্ছে, কিন্তু সমস্যা কোথায় হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারছি না। আপনি সিকিউরিটি কনফিগারেশন করেছেন সুইচে? সিকিউরিটি কনফিগারেশনও করেছি ম্যাম আমি। সবকিছু যা যা রাউটারে করেছেন সব সেম কনফিগারেশন সুইচেও দিয়েছেন? সবকিছু করেছি ম্যাম, আমি চাইলে আমি আমার খাতায়, মানে আমার নোটও আছে না, যে আমি নোট দেখবো না। হ্যাঁ, আমি এক্সাম ফাইল কারোরটা এভাবে দেখে দেখে সলভ করে দেই না, কারণ আমি ক্লাসে যথেষ্ট ইলাবোরেটলি স্টেপ বাই স্টেপ লিখেই আচ্ছা করাই। ম্যাম, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সাকসেসফুলি সব হ্যাঁ, কানেকশন কিভাবে সাকসেসফুল হয়, মানে একটা কানেকশনও মিসিং হচ্ছে না, পিং করতেছি। তারপরে মানে যতগুলো এখানে টেস্টের কথা বলা হয়েছে সবগুলোই সাকসেসফুলি আসতেছে, কিন্তু ভুলটা কোথায় এই জন্য আমি ধরতেও পারতেছি না। আমি ট্রাইও করছি, থিওরি গুলাও ট্রাই করছি যে আমি কোনো আইপি দিতে ভুল করতেছি কিনা, বাট আমি কোনোভাবে এটা আইডেন্টিফাই করতে পারছি না, এই জন্য আপনাকে আলাদা করে মেসেজ দিয়েছিলাম। বুঝলাম। এখন আপনি আইডেন্টিফাই করতে পারছেন না এত সপ্তাহ সময় পেও, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু ম্যাম আমার কথা হচ্ছে, ভুল হলে তো কানেকশন গুলো সাকসেসফুলি হওয়ার কথা না, সেটাও তো হচ্ছে, কেন আপনি আমি কোনো আসলে কমান্ড জানি দিতে না। ভুল করেছেন। আপনি কোনো কমান্ড স্টেপ বাই স্টেপ দিতে ভুল করেছেন, যেভাবে কোশ্চেনে চেয়েছে ওভাবে দেন নাই হয়তো।
বুঝতে সি পেরেছেন? আপনি ফাইলটা আমাকে পাঠিয়ে রাখেন। আচ্ছা ম্যাম, আমি কি আপনাকে আমি যেই কমান্ড গুলো ইউজ করেছি, থিওরি আপনি যেগুলো বের আমাকে করেছি আপনার সেগুলো কি ফাইলটা পাঠাবো? পাঠিয়ে রাখেন। আপনি যে আচ্ছা ম্যাম। ফাইলে 60% তুলে যেটা স্ক্রিনশট তুলেছেন ওইটার অরিজিনাল জি, ফাইলটা আমাকে পাঠিয়ে রাখেন। ওকে ম্যাম, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কারণ এক্সাম ফাইল আমি সলভ করে দেই না, কারণ আমি যেটা ক্লাসে করিয়েছি ওটা নিয়ারলি কমন টু দ্য এক্সাম ফাইল ইউ গট। সো এত হাতে ধরে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েও যদি না হয়, এই আমি একদম ধরে ধরে করিয়ে দিব না। এতটুকু করতে পারা উচিত এতবার দেখানোর পরে। ম্যাম লাস্টে এটা সলভ করে দেখাবেন না, কারণ আমার না, 100% আসে নাই। আমি এক্সাম ফাইল কখনো সলভ করে দেখাই না। ম্যাম এক্সামের পরে মানে সবকিছু এক্সামের শেষ হওয়ার কারণ। পরেও না, কখনোই দেখাবো না আমি সলভ করে। এক্সাম ফাইলের কোনো সলভ দেখানো হয় না, কারণ আমি এক্সাম ফাইলের মতো শুধু ভ্যালুস ডিফারেন্ট দিয়ে সেম ফাইল আমি ক্লাসে দেখিয়েছি। সো এক্সাম ফাইলই সলভ করতে হবে এমন কোনো কথা নাই। না আমরা মানে যে ইয়াটা আছে আপনার, যে মানে ল্যাকিংসটা, যেমন আমার 86% হয়েছে, কিন্তু আমি আপনি চাইছি মানে আমাকে ট্রাই ফাইলটা করছিলাম যে দেখান, 100% আপনি করার। আমাকে ফাইলটা দেখেন, ফাইলটা পাঠান, আপনার ফাইল দেখবো আমি যে আপনি কি মিস করেছেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমাকে ফাইলটা পাঠিয়ে রাখেন। তো চলেন আজকে আমরা শুরু করি রাউটিং। আমরা আমাদের মডিউলের রাউটিং পার্টটা দিয়ে আগে শুরু করব, হ্যাঁ? তো রাউটিং বলতে আমরা কি বুঝি? রাউটার রাউটিং করবে, এটা একটা কমন কথা। আমরা মডিউল 1-এ যখন ইন্টারকানেক্টিং ডিভাইস নিয়ে পড়াশোনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে রাউটার কি করে? রাউটিং করে। রাউটিং করার মানে কি? সে আপনার সোর্স থেকে ডেস্টিনেশনে আপনার ফাইল পাঠাবে, কিন্তু ফাইল পাঠানোর জন্য বা আপনার মেসেজ বা প্যাকেট পাঠানোর জন্য সে কি করে? বেস্ট পাথটা খুঁজে বের করে। কারণ ধরেন আপনার এটা হচ্ছে সোর্স পিসি, দিস ইজ দা সোর্স ধরলাম, এখানে আরেকটা পিসি আছে, সেটা হচ্ছে ডেস্টিনেশন। এখন এই সোর্স পিসিটা সাপোজ কানেক্টেড একটা রাউটারের সাথে, এই রাউটার কানেক্টেড আরো একটা রাউটারের সাথে, এটা কানেক্টেড আরো একটা রাউটারের সাথে, এটা কানেক্টেড আরো একটা রাউটারের সাথে, ইন বিটুইন আরো কিছু রাউটার আছে, হ্যাঁ, দে আর কানেক্টেড লাইক দিস সাপোজ। এখন দেখেন আমার এই টপোলজিতে কতগুলো পাথ পসিবল। আমার এই সোর্স পিসির প্যাকেটটা চাইলে এই রাউটার দিয়ে হয়ে এদিক দিয়ে ঘুরে গিয়ে এভাবে যেতে পারে ডেস্টিনেশনের কাছে, বা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এভাবেও পৌঁছাতে পারে ডেস্টিনেশনের কাছে, তাই না? ওর কাছে দুটো পাথ অ্যাভেলেবেল আছে। এখন এই দুই পাথের ভিতরে কোন পাথটা নিলে বেস্ট হবে, সেই ডিসিশনটা আমার এই রাউটার ডিভাইসটা নিয়ে থাকে রাউটিং করার সময়। সো রাউটিং কি? বেসিক্যালি রাউটিং হচ্ছে the process in which the router chooses best path among all paths, যতগুলো পাথ অ্যাভেলেবল সেই সবগুলো পাথের ভিতরে বেস্ট পাথ খুঁজে বের করার প্রক্রিয়াটাকে আপনার রাউটিং বলা হয়ে থাকে। এখন রাউটিং করার জন্য এই যে ডিসিশনটা, যে কোন পাথটা আমার জন্য বেস্ট, এই ডিসিশনটা একটা রাউটার কিভাবে নিবে? এই ডিসিশনটা নেওয়ার জন্য রাউটার কিছু মেট্রিক ব্যবহার করে। মেট্রিক কি? মেট্রিক হচ্ছে আপনার কম্পেয়ার করার আপনার একক, কম্প্যারিজনের একক। ওকে, কম্পেয়ার করে। তো রাউটিং মেট্রিক নিয়ে কথা বলার আগে আমরা আগে একটু কথা বলি যে রাউটিং কয় প্রকারের হতে পারে। রাউটিং বেসিক্যালি প্রাইমারিলি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কি, ডাইনামিক রাউটিং কি? স্ট্যাটিক রাউটিং মানে হচ্ছে এই যে একটু আগে যে, হ্যাঁ ম্যানুয়ালি, এই যে একটু আগে আমি যে টপোলজিটা ছোট্ট ড্র করেছিলাম যে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কি দুটো পাথ অ্যাভেলেবল, সো আমি কোন পাথটা চুজ করব, এটা রাউটারকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, এখন যদি এমন হয় যে আমার রাউটারকে ডিসিশন নিতে হবে না, আমার এই সোর্স রাউটার যার সাথে আমার এই সোর্স পিসি কানেক্টেড, এই রাউটারকে কোনো ডিসিশনই নিতে হবে না, বা কোনো রাউটারকে ডিসিশন নিতে হবে না,
আমি যদি রাউটারকে বলে দেই যে তুমি প্যাকেটটা এই রাস্তা দিয়েই পাঠাবা, ওকে, এটাকে আপনার স্ট্যাটিক রাউটিং বলে থাকে, যেটার জন্য রাউটারকে তার কোনো রিসোর্স বা মানে সিপিইউ ইউজ করে তাকে কোনো ডিসিশন নিতে হবে না যে আমি প্যাকেটটা কোন দিকে ফরওয়ার্ড করব। কেন? কারণ অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আপনি এটা ম্যানুয়ালি কনফিগারেশন করে দিবেন যে আপনার প্যাকেটটা সোর্স রাউটার থেকে ডেস্টিনেশনের দিকে কোন পাথ ফলো করে যাবে। এটা হচ্ছে আপনার স্ট্যাটিক রাউটিং। সো স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আসলে আপনার রাউটারকে কোনো কিছু চুজ করতে হচ্ছে না, আপনি রাউটারকে বলে দিয়েছেন, সো এখানে মেট্রিকের কোনো কথা আসে না। আরেকদিকে আছে ডাইনামিক রাউটিং, যেখানে আপনি রাউটারকে কোনো ধরনের ম্যানুয়াল পাথ বলে দিবেন না, আপনি শুধু রাউটারকে এন্ট্রি দিয়ে দিবেন যে কোথায় কোন নেটওয়ার্ক কানেক্টেড, বাকি ডিসিশন রাউটার তার সিপিইউ ইউজ করে তার কাছে যে ডেটা আছে সেই ডেটাবেস ইউজ করে সে নিজে ডিসিশন নিবে যে আমার প্যাকেটটা কোন রাস্তা দিয়ে পাঠালে বেস্ট হয়। এখন এই ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে আপনার রাউটার ডিসিশন নেয় ইউজিং ডিফারেন্ট মেট্রিক্স। মেট্রিক্স কি বললাম? মেট্রিক্স হচ্ছে আপনার কম্পেয়ার করার একক। তো among vast number of metrics used in various routing protocols, most commonly used কিছু মেট্রিক্স এর আমি নাম লিখেছি এখানে। এখন এই মেট্রিক গুলা কে কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথম যে মেট্রিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার হপ কাউন্ট মেট্রিক। ওকে, প্রথম যে মেট্রিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার হপ কাউন্ট মেট্রিক। হপ কাউন্ট মেট্রিকটা কি জিনিস? আচ্ছা, একটা মিনিট হোল্ড করবেন। আচ্ছা, সো লেট আস কন্টিনিউ। সো প্রথম মেট্রিক যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হপ কাউন্ট মেট্রিক। হপ কাউন্ট মেট্রিকটা কি জিনিস? আচ্ছা, ধরেন এই যে আমার এই টপোলজিটা দিয়ে এক্সাম্পল দিই। টপোলজিটা দিয়ে যদি এক্সাম্পল দেই, দেখেন এটা যদি আমার সোর্স পিসি হয় এবং এটা যদি আমার ডেস্টিনেশন পিসি হয়, এই সোর্স থেকে ডেস্টিনেশনে প্যাকেট পাঠানোর জন্য প্রথম পাথ যেটা, এটা প্রথম পাথটা যদি আমার রাউটার ইউজ করে, তাহলে দেখেন হপ বলতে এখানে এক একটা রাউটারের স্টপিং পয়েন্টটাকে বুঝাচ্ছে। হ্যাঁ, স্টপিং স্টেশন কিরকম, যে আমার প্যাকেটটা প্রথমে আমার এই রাউটারের কাছে আসলো, এখান থেকে ফার্স্ট হপ দিয়ে মানে ফার্স্ট জাম্প করে সে যাবে এই রাউটারের কাছে, এটা কি ফার্স্ট হপ। তারপরে সেকেন্ড হপ দিয়ে সে চলে গেল ডেস্টিনেশনের রাউটারের কাছে এবং এখান থেকে কি সে পৌঁছে গেল ডেস্টিনেশনের কাছে। এটা হচ্ছে কয়টা হপ? তাহলে এক দুইটা হপ দিয়ে কি সে ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারছে। হ্যাঁ, যদি সে ফার্স্ট পাথটা চুজ করে। এখন আসে হচ্ছে যদি সে সেকেন্ড পাথ চুজ করে, সে প্রথমে এখানে যাবে ফার্স্ট হপ, তারপরে এখানে যাবে সেকেন্ড হপ, তারপরে এখানে যাবে, তারপর কি থার্ড হপ। মানে এখান এই সেকেন্ড রাস্তা ইউজ করলে ওর হপ কাউন্ট বা স্টপিং স্টেশন হচ্ছে 3টা, আর প্রথম রাস্তাটা ইউজ করলে ওর স্টপিং স্টেশন হবে হচ্ছে 2টা। তাহলে কোন দিক দিয়ে সে দ্রুত পথে যেতে পারবে? অবশ্যই প্রথম রাস্তাটা ইউজ করলে, যেখানে স্টপিং স্টেশন কম। এই সিনারিওটাকে আপনি আপনার রিয়েল লাইফের জার্নির সাথে কল্পনা করেন। আপনি যখন প্রতিদিন বাসা থেকে অফিসে বা ইউনিভার্সিটিতে যান, সাপোজ আপনি বাসে করে যাচ্ছেন, বাস কি করে? জায়গায় জায়গায় থামায়, প্যাসেঞ্জার নামায় এবং তুলে না। এখন একটা বাস যদি অনেক বেশি জায়গায় সে স্টপ করে প্যাসেঞ্জার নামায় এবং উঠায়, তাহলে কি বেশি সময় লাগবে, তাই না? আমার কি ডেস্টিনেশনে পৌঁছতে তত দেরি হবে। আর আমার বাস যদি কম স্টপেজে থামে, তাহলে কি সে দ্রুত আমাকে ডেস্টিনেশনে পৌঁছে দিবে। নেটওয়ার্কের ক্ষেত্রে রাউটারের এই হপের কনসেপ্টটা সেম, যে আমার একটা প্যাকেটকে কয়টা রাউটার ক্রস করে ডেস্টিনেশনে পৌঁছানো লাগছে, এটাই হচ্ছে হপ কাউন্ট মেট্রিক। সো সাপোজ যদি এখানে হপ কাউন্ট মেট্রিকটা ইউজ করে আমার রাউটার ডিসিশন নেয় যে আমি কোন রাস্তা চুজ করব, তাহলে সে কি অবশ্যই এই প্রথম রাস্তাটা
চুজ করতো। এটাই হচ্ছে হপ কাউন্ট মেট্রিক, যেখানে রাউটার স্টপিং স্টেশন কাউন্ট করে। দ্য নাম্বার অফ রাউটার এ প্যাকেট মাস্ট ট্রাভার্স, যে কয়টা রাউটার ক্রস করে তাকে ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, এটাই হচ্ছে আপনার হপ কাউন্ট মেট্রিক। ওকে, এটা হচ্ছে প্রথম মেট্রিক যেটা রাউটার চাইলে ইউজ করতে পারে। সেকেন্ড মেট্রিক যেটা নিয়ে কথা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ এখানে সোজা কথায় যদি বলি, একটা লিংকের ক্যাপাসিটি, যে একটা লিংক হাইয়েস্ট কতটুকু অ্যামাউন্টের ট্রাফিক হ্যান্ডেল করতে পারে। সাপোজ আমি যদি বলি যে ধরলাম দুইটা রাস্তা না ওর কাছে, তাই না? সো ধরলাম প্রথম রাস্তা এটা, দ্বিতীয় রাস্তা হচ্ছে এটা। ধরলাম প্রথম রাস্তার ক্যাপাসিটি হচ্ছে আপনার 100 Mbps, 100 Mbps, এবং সেকেন্ড রাস্তার ক্যাপাসিটি হচ্ছে আপনার 1 Gbps, মানে হচ্ছে 1000 Mbps। তাহলে সাপোজ ধরেন সোর্স থেকে একটা প্যাকেট পাঠানো হচ্ছে, যেটার সাইজ হচ্ছে সাপোজ আপনার 400 MB। হ্যাঁ, 400 MB সাপোজ। তাহলে ঘটনা কি ঘটবে এখানে বলেন তো? যে রাস্তার ক্যাপাসিটি বেশি, হ্যাঁ, যে একবারে অনেক বেশি ট্রাফিক হোল্ড করতে পারে, এই 400 MB-র ফাইলকে কি আমি তাহলে 1000 মেগাবাইট বিটস পার সেকেন্ডের রাস্তা দিয়ে একবারে পুরো প্যাকেটটা পাঠিয়ে দিতে পারি, চাইলে দ্রুত চলে যাবে। কিন্তু আমি এই সেম প্যাকেটটাকে যদি যে 100 Mbps এর রাস্তা দিয়ে ফরওয়ার্ড করি, তাহলে কি হবে? রাস্তার ক্যাপাসিটি থেকে তো ফাইলের সাইজ বড়, তাহলে কি ফাইলটাকে ছোট ছোট করে ভাগ করে তারপরে কয়েকবারে পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে তখন আমার রাউটার কোন রাস্তা চুজ করবে? অবশ্যই সে দেখবে যে রাস্তার ক্যাপাসিটি বেশি, সেই রাস্তা দিয়ে যাব। এটা সে কখন ক্যাপাসিটির উপরে বেস করে ডিসিশন নিবে? যদি তার বেস্ট পাথ চুজ করার ক্রাইটেরিয়া মেট্রিক যদি ব্যান্ডউইথ হয়। ওকে, জিনিসটাকে আপনি রিয়েল লাইফে রাস্তার লেনের সাথে চিন্তা করতে পারেন। হ্যাঁ, সাপোজ একটা 4 লেনের রাস্তা, 4 লেনের রাস্তা দিয়ে কি সবগুলি লেন দিয়ে আপনার গাড়ি যাবে। সাপোজ পাশে একটা 2 লেনের রাস্তা, তাহলে কি গাড়ি কম যেতে পারবে, প্রসেস হতে পারবে, তাই না? সিমিলারলি হচ্ছে রাস্তার লেনের সাথে আপনি আপনার একটা লিংকের ক্যাপাসিটিকে ইমাজিন করেন। যে লিংকের ক্যাপাসিটি যত বেশি, ওই লিংক দিয়ে আমি তত দ্রুত আমার ফাইল প্যাকেট সব ট্রান্সফার করতে পারবো। এটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ মেট্রিক। এরপরে আসে হচ্ছে আপনার ডিলে মেট্রিক। ডিলে মেট্রিকটা কি? ডিলে মেট্রিকটা হচ্ছে যে একটা প্যাকেটে ডেলিভার করতে কতটুকু সময় লাগে। সাপোজ আপনি একটা মেসেজকে 4টা প্যাকেটে ভাগ করছেন বা 10টা প্যাকেটে ভাগ করছেন। হ্যাঁ, এখন আপনি প্যাকেটগুলো লিংক দিয়ে পাঠাচ্ছেন সিরিয়ালি পাঠাচ্ছেন, কিন্তু প্যাকেটগুলো এখানে মাঝ রাস্তায় গিয়ে আপনার আটকে গেছে, জ্যাম লেগে গেছে। তাহলে কি প্যাকেট পাঠায় লাভ আছে? প্যাকেটগুলো কি ডিলে হতে থাকবে ডেস্টিনেশনে পৌঁছাতে, লিংকে স্টাক হয়ে যাবে, তাই না? সো ব্যান্ডউইথ আসলে এই ক্ষেত্রে যে ডিলে মেট্রিকটা আছে না, এটা ব্যান্ডউইথের সাথে কাইন্ড অফ ইন্টারকানেক্টেড। কিরকম? যদি আপনার একটা লিংকের ব্যান্ডউইথ যদি যত হায়ার হবে, হ্যাঁ, একটা লিংকের ব্যান্ডউইথ যত বেশি হবে, তার মানে কি ওই লিংক দিয়ে আমি অনেক বেশি ডেটা পাঠাতে পারবো। তার মানে কি এই লিংক দিয়ে আমার ডেটা পাঠাতে ডিলে কম হবে। তার মানে কি এদিক দিয়ে আমার কস্ট কম পড়বে, তাই না? মানে দ্রুত চলে যেতে পারবে আমার ডেটা। সো এই লিংকটা কি ইফিসিয়েন্সি বেশি হবে। আর যদি একটা লিংকের ব্যান্ডউইথ লো হয়, তার মানে কি প্যাকেট পাঠাতে আমার ডিলে হবে, তাই না? কস্ট বেশি ওই লিংক দিয়ে ডেটা পাঠানোর, ইফিসিয়েন্ট কি তত কম। ব্যান্ডউইথ আর ডিলে কাইন্ড অফ ইন্টারকানেক্টেড। হ্যাঁ, তারা কি একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল। এটার সাথে একটা মেট্রিক যে কস্ট মেট্রিকও আছে, দে আর ইন্টারটুইন বা কম্পোজিটলি কানেক্টেড উইথ দিস টু। মিস কানেকশনটা আরেকবার একটু বুঝে দেন তো। মানে বললাম যে যদি আমার লিংকের ব্যান্ডউইথ যত বেশি হবে, তত কি আমি দ্রুত
ওই লিংক দিয়ে ডেটা পাঠাতে পারবো, তার মানে কি ডিলে কম, তাই না? ইয়েস মিস। cost কম পড়তেছে, আমার তাড়াতাড়ি প্যাকেট পাঠিয়ে দিতে পারতেছে কম কস্টে, তাই না? ইফিশিয়েন্ট বেশি হবে। যত ব্যাংকের ব্যান্ডউইথ লিংকের অল্প হবে তত কি আমার প্যাকেট স্লো প্রসেস হবে, ডিলে বেশি হবে, কস্ট বেশি পড়তেছে ওই লিংক দিয়ে প্যাকেট পাঠানোর, তাই না? এটাই বলেছি যে ব্যান্ডউইথ এবং ডিলে একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল। এরপর আসে হচ্ছে আপনার লোড মেট্রিক। লোড মেট্রিকটা কাইন্ড অফ আপনার ব্যান্ডউইথের সাথে কানেক্টেড, কিন্তু কিভাবে? সাপোজ ধরেন এই যে আমি একটু আগে আপনাকে এক্সাম্পল দিলাম যে 4 লেনের রাস্তা দিয়ে কি 4টা লেন দিয়ে আমার সব গাড়ি চলে যেতে পারবে তাড়াতাড়ি করে, আর 2 লেনের রাস্তা দিয়ে কি গাড়ি যেতে আমার স্লো হবে, তাই না? সাপোজ ধরেন এই 4 লেনের রাস্তার ভিতরে একটা লেন জুড়ে ইট সুরকি ফালায় রাখছে, আরেকটা লেন জুড়ে গাড়ি পার্ক করা, আরেকটা লেন জুড়ে দেখা যাচ্ছে হকার্সরা তাদের মার্কেট পেতে বসে আছে, তাহলে কি ইউটিলাইজ আসলে কি একটা মাত্র লেন করা যাচ্ছে, তাই না? সবগুলা লেন কি বিসি হয়ে আছে, রাইট? সেই ক্ষেত্রে আপনি কোন লেন দিয়ে রাস্তা পাঠাবেন? এই যে এখানে একটু আগে যেটাকে দেখে কম মনে হচ্ছিল যে 2 লেনের রাস্তা, আল্লাহ কত ছোট রাস্তা, কিন্তু এখানে 4 লেনের রাস্তা হওয়ার পরেও কি 3টা লেন ব্লক হয়ে আছে, তাহলে কি 2 লেনের রাস্তা দিয়েই আমার দ্রুত প্যাকেট যাবে, গাড়ি যাবে, তাই না? সো লোড মেট্রিকটা হচ্ছে বেসিক্যালি এখানে বলে যে আপনার অনেক জায়গায় ব্যান্ডউইথ ক্যাপ করা থাকে বা লিমিট করা থাকে, যে এর বেশি মানে ওর রাস্তার ক্যাপাসিটি আছে বাট ইউ ক্যানট ফুললি ইউটিলাইজ দ্য হোল ব্যান্ডউইথ, ক্যাপ করা, লিমিট করা। ওকে, সো একটা লিংকের ব্যান্ডউইথ যদি ক্যাপ করা থাকে ওখানে দিয়ে তো যে সাপোজ এই যে এখানে যে এক্সাম্পল দিলাম যে 1000 এমবিপিএস এর লিংক, এখানে যদি ব্যান্ডউইথ ক্যাপ করে রাখে তাহলে তো আসলে আমি 1000 এমবিপিএস ফুললি ইউজ করতে পারবো না, তাই না? সো রাউটারকে এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে যে আমার আসলে লিংকের লোড ক্যাপাসিটি কতটুকু, ওকে, যে সে আসলে আমার ফুললি ইউটিলাইজ করতে পারবো কিনা লিংকটা। এটা হচ্ছে আপনার লোড মেট্রিক। এরপরে আসে হচ্ছে আপনার রিলায়েবিলিটি মেট্রিক। আপনারা যখন পিং করেছেন, পিং করে দেখেছেন না যে আপনার প্যাকেট ড্রপ করে একটা, যখন আপনি ফার্স্ট টাইম ডেটা আপনার কি বলে ডিফল্ট গেটওয়ে কনফিগারেশন করলেন, করার পরে খেয়াল করেছেন যে একটা দুইটা প্যাকেট যে লস হয়, 75% লস বা 25% লস বলে আসে না পিং করলে কানেক্টিভিটি টেস্টের সময়? ইয়েস মিস, ফার্স্ট একটা আমি এখানে কি হচ্ছে? এখানে তো আসলে আপনার প্যাকেট ড্রপ করতেছে, তাই না? ডেটা লস হচ্ছে না? হচ্ছে তো। সো এখানে রিলায়েবিলিটি মেট্রিক যেটা বলে যে রাউটারকে আপনার প্যাকেট লসের প্রবাবিলিটি অ্যাসেস করতে হবে। অনেক কারণে প্যাকেট লস হতে পারে, কানেকশন প্রবলেম, কেবল কাটা পড়ছে, ওয়্যারিং, পুরনো ওয়্যারিং, হ্যাঁ, সামনে আপনার একটা লিংক ক্লোজ, হ্যাঁ, এরকম অনেক রিজন হতে পারে। যে সাপোজ এই যে একটু আগের যে সিনারিও, সাপোজ সে হচ্ছে এই যে এই সেকেন্ড লিংকটা দিয়ে ডেটা পাঠালো, হ্যাঁ, এই সেকেন্ড লিংকটা দিয়ে ডেটা পাঠালো, পাঠানোর পরে এই 3 নাম্বার রাউটারে সে এসে দেখলো এই রাউটারটা কোনো একটা কেবল ছিঁড়া পড়ে আছে, তাহলে কি প্যাকেট তার সামনে যেতে পারবে না, এখানে কি প্যাকেট ড্রপ করবে, তাই না? সো এই সোর্স রাউটারটাকে আসলে অ্যাসেস করতে হবে যে সামনে আমার কোনো রাস্তায় ব্লক আছে কিনা, হ্যাঁ, এই জিনিসটা অ্যাসেস করতে হবে যে রিলায়েবল কিনা দিক দিয়ে প্যাকেট পাঠানো। এটাই হচ্ছে আপনার রিলায়েবিলিটি মেট্রিক। এরপরে লাস্ট যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এমটিইউ বা ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট কি? যে আপনি হাইয়েস্ট কত সাইজের প্যাকেট পাঠাতে পারছেন। যে সাপোজ আপনার কাছে আমি বললাম এখানে 400 এমবির একটা ফাইল আপনাকে পাঠাতে হবে, এটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করতে হবে, তাহলে আপনি কত সাইজের প্যাকেটে ভাগ করবেন? আপনার এক একটা প্যাকেট কি 100 এমবির হবে নাকি 50 এমবির হবে? ম্যাক্সিমাম মানে একটা লিংক দিয়ে যখন আপনি প্যাকেট পাঠাচ্ছেন ওই লিংক দিয়ে হাইয়েস্ট আপনার 50 এমবির প্যাকেট যেতে পারে নাকি 100 এমবির প্যাকেট যেতে পারে নাকি 10 এমবির প্যাকেট যেতে পারে, মানে পার ট্রান্সমিশনের ইচ প্যাকেটের আপনার ম্যাক্সিমাম সাইজ কতটুকু হতে পারে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। এই 6টা
আপনার মেট্রিক ছাড়া আরো মেট্রিক আছে, এটা কিছু কমন মেট্রিকের কথা আপনাদের নেটা কেটে যেগুলো মেনশন করো ওগুলার কথা একটু কিছু বললাম আর কি। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এই যে আমি এত কথা বললাম যে এটা অ্যাসেস করতে পারতে হবে, এটা করতে পারতে হবে, মজার ব্যাপার হচ্ছে যে এই মেট্রিক গুলার উপরে বেস করে অলরেডি আপনার বিভিন্ন রাউটিং প্রোটোকল আবিষ্কার করা আছে। হুম, ওই রাউটিং প্রোটোকল গুলো অলরেডি এখান থেকে একটা মেট্রিক ইউজ করছে। সো আপনাকে আসলে রাউটারকে কনফিগার করতে হবে না এটা বলে যে হপ কাউন্ট ইউজ করো বা ব্যান্ডউইথ ইউজ করো, হপ কাউন্ট ব্যান্ডউইথের ভিতর ডিসিশন নাও না, এরকম কিছু করতে হবে না। আপনার ওই যে প্রোটোকল গুলো যেগুলো অলরেডি আবিষ্কার করা আছে আপনি শুধু ওই প্রোটোকল গুলো কনফিগার করে দিবেন, রাউটার বাকি কাজ নিজেই করে নিবে, কারণ ওই প্রোটোকলের অ্যালগোরিদমের ভিতরেই লেখা আছে কিভাবে হপ কাউন্ট মেট্রিক ইউজ করে ডিসিশন নিতে হয়, কিভাবে ডিলে মেট্রিক ইউজ করে ডিসিশন নিতে হয়, কিভাবে কস্ট মেট্রিক ইউজ করে ডিসিশন নিতে হয়। ওকে, এটা আমরা শুধু একটু থিওরিটা জেনে রাখলাম। এই হচ্ছে আপনার কিছু কমন মেট্রিক নিয়ে কথা বললাম। আচ্ছা, তারপর আমরা তো বললাম যে রাউটিং দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, স্ট্যাটিকটাতে একটু পরে আসছি, আমরা ডাইনামিকটা আগে পড়াশোনা করি। হ্যাঁ, স্ট্যাটিক তো আপনি বুঝতেই পারছেন যে ম্যানুয়ালি আপনাকে রাস্তা চিনিয়ে দিতে হবে। আমরা একটু ডাইনামিক নিয়ে কথা বলি। ডাইনামিক রাউটিং প্রোটোকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো স্ট্যাটিক বা ডাইনামিক রাউটিং এর ভিতরে একটা, যদি আপনি একটা বড় সাইজের নেটওয়ার্ক ডিজাইন করেন, বড় সাইজের টপোলজি আলা নেটওয়ার্ক ডিজাইন করেন, সেক্ষেত্রে কোনটা ইউজ করা বেশি যৌক্তিক, স্ট্যাটিক রাউটিং না ডাইনামিক রাউটিং? ডাইনামিক। ডাইনামিক রাখুন, কারণ আপনি বড় নেটওয়ার্কে তো ম্যানুয়ালি বসে বসে সবগুলো রাস্তা রাউটারকে চিনাতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাইনামিক রাউটিং এ যেতে হবে। ডাইনামিক রাউটিং এ কি, নেটওয়ার্ক টপোলজি আপনার যতই বড় হোক আপনার কনফিগারেশনের কমপ্লেক্সিটি এত বেশি না, কিন্তু স্ট্যাটিক রাউটিং করতে গেলে এটা কনফিগারেশনের কমপ্লেক্সিটি অনেক বেশি। আবার ধরেন স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার রাউটারকে কোনো ডিসিশন নিতে হচ্ছে না, রাউটারকে ব্রেন খরচ করতে হচ্ছে না এত বেশি। কেন? কারণ আপনি তো রাস্তা বলেই দিচ্ছেন কোন দিক দিয়ে যেতে হবে। কিন্তু ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে কি, রাউটারকে নিজের সিপিইউ, মেমোরি, লিংক, ব্যান্ডউইথ ইউজ করে কি ডিসিশন নিতে হচ্ছে, তাই না? আচ্ছা, সো ডাইনামিক রাউটিং কে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটাতে আমরা আসছি। তার আগে আমি একটু দেখি ক্লাসে আজকে কে কে আসলেন, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে চাই। আজকে তারিখ কত? আজকে হচ্ছে 28 তারিখ। দেখি তো আয়শা আক্তার দীপ্তি আছেন? আয়শা আক্তার দীপ্তি নেই। নুরি জান্নাত নওমি আছে। Yes, ma'am. ফাত মাহমুদ, Yes, ma'am. নুসরাত জাহান, প্রেজেন্ট ম্যাম। নূর নাহার কুইন, নূর নাহার কুইন, হ্যালো, can you hear me? I can see you are present here but you are not responding. নূর নাহার ম্যাডাম, আপনার কিন্তু এক্সাম বাকি আছে অনেকগুলো। ওকে, সানজিদুল হাসান, মাহাদি হাসান, ইয়েস মিস। সৌরভ ঘরামি, প্রেজেন্ট মিস। অন্তু চৌধুরী। আচ্ছা, উনি বসছিলেন, আসবেন না। আচ্ছা, তারপরে নাইমুর রহমান। Yes, miss. আচ্ছা নাইমুর, আজকে ক্লাসের পরে একটু মনে করেন তো আপনি যে ওইদিন এমসিকিউ এক্সামটা দিতে পারেন নাই, আজকে অ্যাক্সেস করতে পারেন কিনা আমি দেখবো। ওকে, Okay. মইনুদ্দিন, ইয়েস মিস। মুনাজ্জা, Present, ma'am. তাফিন শুভ, মুক্তাদির অঙ্কন। Present. মুক্তাদির কোনো ক্লাস আর মিস দিবেন না, ঠিক আছে? মডিউল 2 থেকে সবগুলা টপিকের সাথে সাথে যা যা পড়াবো সাথে সাথে স্টাডি করবেন। শুভ্র কুমার সাহা, শুভ্র সাহা, আর ইউ দেয়ার? Yes, ma'am. স্যার, আপনাকে মনে হয় যে পিটিএস এক্সামটা রিটেক নিতে হবে, তাই না? জি জি আজকে নিতে পারবেন? ওকে ম্যাম। আচ্ছা, মনে করেন ক্লাসের পরে। ইয়াসিন উদ্দিন,
ইয়াসিন উদ্দিন নেই, তানভীর নেই, সাফওয়ান মুনতাসির, ফায়াদ হাবিব, আসিফুর Present, রহমান। ma'am. I'm present. Ayad. ওকে ওকে, জি। শাহরিয়ার হোসেন, Yes, ma'am. শাকিল মাহমুদ, Present, miss. রাহাত ফেরদৌস, are you there? রিফাত আমিন, Yes, ma'am. সিফাত আহমেদ। Yes, ma'am. Okay. একটা মিনিট। স্প্রেডশিট ক্র্যাশ হলো, কোনো কথা? Okay, let us continue. সো আমরা ডাইনামিক রাউটিং নিয়ে একটু কথা বলি, যে ডাইনামিক রাউটিং আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ডাইনামিক রাউটিং কে ভাগ করা হয়েছে বেসড অন আপনার অটোনোমাস সিস্টেম। অটোনোমাস সিস্টেম কি জিনিস কেউ জানি? এনিওয়ান, হোয়াট ইজ অটোনোমাস সিস্টেম? ডিসিশন নিতে পারে। আচ্ছা, ওই অটোনোমাস না, এটা এখানে অটোনোমাস বলতে বোঝায় হচ্ছে আপনার একটা কমন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। ওকে, সাপোজ ধরেন এআইবির আন্ডারে 50টা রাউটার আছে। 50টা রাউটারের অ্যাডমিন কে? এআইবি না? কনফিগারেশন কে করবে? এআইবি না? সো এআইবির ওই 50টা রাউটার একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের আন্ডারে থাকবে। ধরেন পাশে আপনার আইইউবি আছে বা নর্থ সাউথ আছে। ধরেন আইইউবির আন্ডারে 40টা রাউটার আছে। 40টা রাউটারের মালিক কে? আইইউবি। কনফিগারেশন কে করবে? আইইউবি। সো ওই 40টা রাউটার সহ আইইউবির সবগুলা রাউটার আপনার আরেকটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের আন্ডারে থাকবে। ওকে, সো এই যে এআইবির রাউটার একটা অটোনোমাস সিস্টেমের আন্ডারে, আবার আইইউবি রাউটার একটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের আন্ডারে। হ্যাঁ, তাই না? কি দাঁড়াচ্ছে? দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম। ধরেন এটা একটা অটোনোমাস সিস্টেম 1, এটা অটোনোমাস সিস্টেম 2। এখন অটোনোমাস সিস্টেম 1 এর আন্ডারে সাপোজ আমি ধরলাম 50টা রাউটার আছে। এখন এই 50টা রাউটারকে একে অপরের সাথে ডেটা পাস করার জন্য কি একটা রাউটিং করতে হবে। আবার পাশে 2 নাম্বার অটোনোমাস সিস্টেমের আন্ডারে সাপোজ ধরেন 40টা আছে রাউটার। এই 40টা রাউটারের নিজেদের ভিতরে কমিউনিকেশন করানোর জন্য আপনাকে একটা রাউটিং করতে হবে। ওকে, এখন এই 1 নাম্বার অটোনোমাস সিস্টেমের আন্ডারে রাউটারদের সাথে যদি আপনি 2 নাম্বার অটোনোমাস সিস্টেমের আন্ডারে রাউটারদের কমিউনিকেশন করাতে চান, তাহলে কি এদের ভিতরে কমিউনিকেশন করানোর জন্য আপনাকে আবার ডিফারেন্ট একটা রাউটিং করতে হবে। সো এই যে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের ভিতরে কমিউনিকেশন করাতে হবে, এক অটোনোমাস সিস্টেমের নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে হবে, এটার উপরে বেস করে ডাইনামিক রাউটিং কে দুভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে আপনার ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আর একটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। আমি যখন এআইইউবির এই 50টা রাউটারকে কনফিগার করব যে 50টা রাউটার একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে, ডেটা পাস করবে, তখন আমি যে ধরনের রাউটিং করব সেটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আর আমি যখন চাবো যে আমার এআইবির সাথে পাশের আইইউবির কমিউনিকেশন করাতে চাই, তখন আমি যে ধরনের রাউটিং প্রোটোকল কনফিগার করব সেটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল।
ওকে। সো আমাদের মেইন কাজকর্ম আসলে সিলেবাসে এই ইন্টেরিয়র পর্যন্ত সীমাবদ্ধ। ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমে কমিউনিকেশন করার জন্য যে প্রোটোকল লাগে, এটার একটা হয়তো অনেকে নাম শুনেছেন। একটা এক্সাম্পল হচ্ছে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল, যেটা আপনার আইএসপির এন্ডে করা থাকে। হ্যাঁ, এই আপনি বলেন তো, এই যে এআইবির সাথে আইইউবি কমিউনিকেশন কিভাবে করবে? ইনডাইরেক্ট ওরা এসে কানেক্টিভিটি নিবে? নো, ইন বিটুইন আইএসপির সাথে কানেক্ট। আইএসপি এক অটোনোমাস সিস্টেম থেকে আরেক অটোনোমাস সিস্টেম ভিতরে কমিউনিকেশন করিয়ে দিচ্ছে। আইএসপির এন্ডে আপনার বিজিপি করা থাকে। ওকে, এখন আমার কাজ এখানে না, আমার কাজ হচ্ছে আমার এক সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের ভিতরে কি কাজ হচ্ছে, এদের ভিতরে আমি 50টা রাউটারের ভিতরে কমিউনিকেশন কিভাবে করাবো, এটা হচ্ছে আমার কাজ। সো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, যেটা কি আমার সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের আন্ডারে রাউটার গুলার কমিউনিকেশনের জন্য যে প্রোটোকল গুলো আমি কনফিগারেশন করব। এখন এই ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলকে আবার আরো দুভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং, আর একটা হচ্ছে লিংক স্টেট রাউটিং। দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটার মধ্যে ওদের ডিফারেন্সের প্রথম ডিফারেন্স দেখেন দিয়েছি। ডিস্টেন্স ভেক্টর রাউটিং যে প্রোটোকল গুলো আছে, ওরা হচ্ছে আপনার হপ কাউন্ট মেট্রিক ইউজ করে। হ্যাঁ, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের এক্সাম্পল হচ্ছে রিপ, ইআইজিআরপি। রিপ হচ্ছে আপনার, একটু আগে যে আমরা মেট্রিক গুলো পড়লাম, রিপ হচ্ছে আপনার সেই হপ কাউন্ট মেট্রিক ইউজ করে। আর লিংক স্টেটে হচ্ছে আপনার কম্পোজিট মেট্রিক ইউজ করা হয়, কস্ট মেট্রিক ইউজ করা হয়। ওকে, তো ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এগুলো জাস্ট থিওরির জন্য জেনে রাখবেন যে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলে আপনার বেলম্যান ফোর্ড অ্যালগরিদম ব্যবহার করেছে, লিংক স্টেটে ডাইকস্ট্রা অ্যালগরিদম ব্যবহার করেছে। ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটা ছোট স্কেলের নেটওয়ার্কের জন্য ভালো, আর লিংক স্টেট রাউটিং প্রোটোকল লার্জ স্কেল নেটওয়ার্কের জন্য ভালো। এখন এখানে একটা কোয়েশ্চেন করতে পারেন যে ম্যাডাম, আপনি তো একটু আগে বললেন ডাইনামিক রাউটিং বড় স্কেলের নেটওয়ার্কের জন্য কনফিগারেশন করার জন্য ইজি, ডাইনামিক রাউটিং চুজ করব, ডাইনামিক রাউটিং কনফিগার করব। আবার তাহলে এর ভিতরে আবার স্মল স্কেলের ডিফারেন্স কেন আসতেছে? কারণ হচ্ছে এর পরের ক্যারেক্টারিস্টিক্স এর কারণে। ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলে যখন ধরেন আমার ওই যে 50টা রাউটার, হ্যাঁ, যখন তারা একে অপরের সাথে কমিউনিকেশন করে, হ্যাঁ, ইনফরমেশন এক্সচেঞ্জ করে, ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল গুলো কনফিগার করা থাকলে একটা রাউটার আরেকটা রাউটারের সাথে 30 সেকেন্ড 50 সেকেন্ড অন্তর অন্তর আপনার রাউটিং আপডেট বা প্রোটোকল এক্সচেঞ্জ করতে থাকে। রাউটিং প্রোটোকলে সাপোজ রাউটিং টেবিলে সাপোজ কোনো আপডেট আসে নাই, ধরেন 1 মিনিট আগে এই রাউটারের কাছে রাউটিং আপডেটের রাউটিং টেবিলে 10টা এন্ট্রি ছিল, 10টা এন্ট্রি অ্যাক্টিভ এন্ড রানিং। এটা সে শুরুতে শেয়ার করলো তার নেইবার পাশের রাউটারের সাথে। এখন 30 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেও রাউটিং টেবিলে কোনো এন্ট্রিতে কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু এই রাউটার আবার সেম ইনফরমেশন শেয়ার করতে থাকবে কনস্ট্যান্টলি। এটাতে করে কি হয়? এটাতে করে অননেসেসারি আপনার ব্যান্ডউইথ ওয়েস্ট হয়, রিসোর্স ওয়েস্ট হয়। কারণ কি, যখন একটা রাউটার রাউটিং আপডেট পায় ওর নেইবার রাউটারের কাছ থেকে, নেইবার রাউটার বলতে কি বুঝাচ্ছি, এই যে এখানে আমার 3টা, ধরেন এখানে মাঝখানে আরেকটা রাউটার আছে, হ্যাঁ, 4টা রাউটার। এই রাউটারের নেইবার হচ্ছে যা তার সাথে যারা ডিরেক্ট লিংক দিয়ে কানেক্টেড, এই দুইজন হচ্ছে ডাইরেক্ট নেইবার। ওকে, সো এক নেইবার আরেক নেইবারকে কি করে, রাউটিং আপডেট পাঠায়। কেন? কারণ ওরা এই যে নিজে নিজে যে রাউটিং এর ডিসিশন নেবে, এর জন্য তো ইনফরমেশন লাগবে যে কোন লিংক কোথায় আপ আছে, কোন লিংক কোথায় ডাউন আছে, কোথায় কে অবস্থিত। এটার এক্সচেঞ্জ ইনফরমেশন করেই হচ্ছে ওরা রাউটিং আপডেটের মাধ্যমে। এখন এই রাউটিং আপডেটটা ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে পিরিয়ডিক্যালি পাঠানো হয়। যেমন রিপ প্রোটোকলের ক্ষেত্রে 30 সেকেন্ড পর পর রাউটিং আপডেট পাঠানো হয়। যদি আপনি আপনার টপোলজিতে রিপ কনফিগারেশন করেন, আপনার রাউটাররা একে অপরের সাথে 30 সেকেন্ড পর পর রাউটিং আপডেট পাঠাবে। সেখানে রাউটিং টেবিলে কোনো চেঞ্জ থাকুক বা না থাকুক, এটাতে করে কি হচ্ছে, আপনার রাউটার রিসোর্স খরচ হচ্ছে। নেইবার রাউটার থেকে যখন কোনো প্যাকেট পাচ্ছে, আরেকটা রাউটার কি করছে, খুলে চেক করছে, ক্রস চেক করছে যে আচ্ছা দেখি কোনো আপডেট আসে কিনা। সে দেখতেছে কোনো আপডেট নাই, তখন সে ওটা ড্রপ করে দিচ্ছে। সেটাতে করে তো আমার রিসোর্স খরচ হচ্ছে, ব্যান্ডউইথ খরচ হচ্ছে। এই কারণে বলা হয় যে আপনার ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল গুলো স্মল স্কেলের নেটওয়ার্কের জন্য ভালো। আর বড় স্কেলের নেটওয়ার্কের জন্য লিংক স্টেট রাউটিং প্রোটোকল। কেন? কারণ লিংক স্টেট রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে একটা রাউটার আরেকটা রাউটারকে শুধুমাত্র তখনই রাউটিং আপডেট পাঠায় যখন তার রাউটিং টেবিলে কোনো চেঞ্জ থাকে।
এছাড়া সে রাউটিং আপডেট আননেসেসারি শেয়ার করেন না। সো ডিসটেন্স ভেক্টরের এক্সাম্পল হচ্ছে রিপ এবং ইআইজিআরপি, এবং লিঙ্কসের রাউটিং এর এক্সাম্পল হচ্ছে ওএসপিএফ এবং আইএসআইএস। বুঝতে পেরেছেন? বুঝা গিয়েছে স্যাররা? Yes, ma'am. ইয়েস ম্যাম। তো এগুলো হচ্ছে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা। বলেন। ওএসপি ভার্সন 2টা আছে ইনক্লুড? হ্যাঁ, আপনাদের আছে, বলছি। আমরা এখন মডিউল 2 তে ডাইনামিক রাউটিং পড়ব না। ডাইনামিক রাউটিং আমাদের মডিউল 3 তে আছে। মডিউল 2 তে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। আমি থিওরি পার্টটা একটু আগে পড়িয়ে এগিয়ে রাখলাম। হ্যাঁ, আপনি আপনাদেরকে কোশ্চেন করব মডিউল 3 তে গিয়ে এখান থেকে যে মনে আছে নাকি। এখন আমাদের মডিউল 1 এর মডিউল 2 এর টপিক হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তারপরে মডিউল 3 তে গিয়ে ওরা ডাইনামিক রাউটিং লিখেছে। ওকে? হ্যাঁ, মডিউল 3 তে আপনার ওএসপিএফ এর ভার্সন 2 আছে। সো আমরা দেখি এখানে স্ট্যাটিক রাউটিং এর আন্ডারে দেখেন আমি আবার 4টা পয়েন্ট লিখেছি। কেন? কারণ স্ট্যাটিক রাউটিং কে আবার 4 ভাগে ভাগ করা যায়। সো আমি কোনটা কোন ধরনের রাউটিং এখনই এক্সপ্লেন করব না, আমি কনফিগারেশন করতে করতে এক্সপ্লেন করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি 4টাই আজকে দেখাবো না, আমি আজকে একটা দেখাবো। কারণ হচ্ছে এর জন্য আপনারা নিজেরা দায়ী। আপনারা হচ্ছে মডিউল 1 এর অনেক এক্সাম এখনো জমিয়ে রেখেছেন, এই কারণে আমি হুট করে পুরো দমে মডিউল 2 পড়াতে পারছি না। বুঝতে পেরেছেন? তো আমি ছোট্ট করে আজকে হচ্ছে স্ট্যান্ডার্ড বা স্পেসিফিক স্ট্যাটিক রাউটিং যেটা সেটা দেখাবো। আচ্ছা, এখন আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন, কাউকে কিছু কনফিগারেশন করতে হবে না। ওকে? সাপোজ ধরেন আমি এখানে ছোট্ট একটা টপোলজি ড্র করি। টপোলজিটা আপনাদের মডিউল 1 এর সাথে মিল পাবেন। এই টপোলজি দিয়ে আপনারা মডিউল 1 এ মাত্র পরীক্ষা দিয়ে আসছেন না গত সপ্তাহে? সেম টপোলজি। তো এখানে ধরেন আমার একটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, সাপোজ এটা সেলস এর নেটওয়ার্ক। সাপোজ পাশে হচ্ছে আছে আপনার এইচআর। এই হচ্ছে আপনার দুইটা নেটওয়ার্ক আছে এই রাউটারটার আন্ডারে। হ্যাঁ, আচ্ছা, ওদের কারো নাম ধাম কিছু দেখা যায় না কেন, দাঁড়ান। আচ্ছা, সো ধরি এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ 1 একটা রাউটার, যার আন্ডারে দুটো ল্যান নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে এইচআর। হ্যাঁ, ধরেন আপনার পুরো টপোলজি কনফিগারেশনের সময় আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে প্রথম ইউজেবল আইপিটাকেই ধরবো। হ্যাঁ, তাহলে বলেন তো এই যে আমি যে টপোলজিটা ড্র করলাম, হ্যাঁ, এটাকে যদি আমি ফাংশনিং করতে চাই বা আপ এন্ড রানিং করতে চাই, আমাকে কি কি কনফিগার করতে হবে এখানে বলেন তো? ভিলেন ইন্ট্রোডিউস করতে হবে। কেন ভিলান ইন্ট্রোডিউস করতে হবে? আপনি মডিউল 1 এ কি শিখে এসেছেন? আপনাকে এখানে কি কি কাজ করতে হবে যদি আমি চাই এই টপোলজিটা আমার ফাংশনিং এবং আপ এন্ড রানিং হবে? পিসি তে হচ্ছে আইপি গুলো দিতে হবে ম্যাডাম, ডিফল্ট ডিফল্ট গেটওয়ে দিতে হবে। হ্যাঁ, রাউটারের এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। বেশি দূরে চলে যাচ্ছেন, এত দূরে যাওয়ার দরকার নাই, একটু আস্তে আস্তে যাই আমরা। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমাকে এই যে রাউটারের ডিফল্ট গেটওয়ে কনফিগারেশন করতে হবে, তারপরে পিসি 0 পিসি 1 এ আইপি বসাতে হবে। তাহলে আমার এই পুরো টপোলজিটা যেটা আমি ড্র করেছি এটা আমার আপ এন্ড রানিং হবে, এক লাইন আরেক লাইনকে রিচ করতে পারবে। সো এটা করি আমরা শুরুতে। চলেন, আমি কি বলেছি, প্রত্যেকটা ল্যান নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপিটাকে ডিফল্ট গেটওয়ে হিসেবে কনফিগারেশন করব আমরা। হ্যাঁ, সো আমি যদি ঝটপট প্রথমে রাউটারের ইন্টারফেসে যদি আমি একটা আইপি বসাই, CLI তে যাই, শুরুতে এখানে নো বললাম, এনাবেল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম চেঞ্জ করব। যে কোনো ডিভাইসে ঢুকে প্রথম কাজ হোস্ট নেম চেঞ্জ করা। এরপরে আমি দেখি
আমার টপোলজিতে আমি দেখতে পাচ্ছি আমার ব্রাঞ্চ 1 রাউটার ফার্স্ট এখানে 0/0 দিয়ে সে কানেক্টেড সেলসের পিসি 0 এর সাথে। সো আমি এখানে বলবো ফার্স্ট এখানে 0/0 আইপি অ্যাড্রেস 192.168 1 কি 1 ফার্স্ট ইউজেবল আইপি, তারপরে /24 এর সাবনেট মাস্ক কি হবে 3টা 255। লাস্টেরটা 0। হ্যাঁ, আর আমরা চাইলে কি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারি, সাপোজ এটা সেলস, তারপরে কি বলবো নো শাটডাউন বলে ইন্টারফেসটা আপ করব। এই সেম ওয়েতে আমার যে পাশে ইন্টারফেস পাকিস্তানের 0/1 ইন্টারফেসটা আছে সেখানেও আমি কি করব ফার্স্ট ইউজেবল আইপি বসাবো। সো নেটওয়ার্কটা হচ্ছে 192.168.2.0, সো এখানে 2.1 হবে কি আমার ফার্স্ট ইউজেবল আইপি, তারপর এখানে আমি আপনার সাবনেট মাস্ক দিয়ে দিলাম /25 এর। কেউ যদি ভুলে গিয়ে থাকি কিভাবে সাবনেট মাস্ক বের করতে হয়, আমার মডিউল 1 এর ক্লাস নোট চেক করেন। ওকে, সো ইন্টারফেস রাউটার কনফিগার করা শেষ। এখন আমি পিসি 0 তে আইপি বসে ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে গিয়ে 192.168.1.1 তো কি ডিফল্ট গেটওয়ে দিয়ে ফেলেছে, আর ব্যবহার করতে পারবো না। সো আমি এখানে সাপোজ 2 দিলাম। তারপরে ডিফল্ট গেটওয়ে কে ছিল এই নেটওয়ার্কের সেটাও আমাকে অবশ্যই পিসি কে বলে দিতে হবে। 1.1 হচ্ছে কি আমার ডিফল্ট গেটওয়ে। আর পিসি 0 তে যদি গিয়ে আইপি দেই 192.168.2.2, তারপরে /25 এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.128, আর 192.168.2.1 হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। এতটুকু কনফিগারেশন করলে এখন আমার পিসি 0 থেকে আমি পিসি 1 কে রিচ করতে পারবো। সো আমি যদি পিং করি 2.2, তো দেখেন এই যে আমার একটা প্যাকেট লস গিয়েছে। ওকে, সো এই যে আমার রিপ্লাই এসেছে। সো আমি সাকসেসফুলি কমিউনিকেশন করতে পারছি এক ল্যান থেকে আরেক ল্যানে। এটাই কি আমরা এতটুকু পর্যন্ত বেসিক কনফিগারেশন আমার পার্ট ছিল মডিউল 1 এর পড়াতে। হ্যাঁ, এখন ধরেন আমি এই জিনিসটা রিপিট করব। হ্যাঁ, সেম আরেকটা টপোলজি বানাই সাইডে। ওকে, এটা ধরলাম পাশে আমার আরেকটা ডিফারেন্ট ব্রাঞ্চের আন্ডারে দুটো ডিফারেন্ট ল্যান নেটওয়ার্ক আছে, ধরলাম এটার নাম হচ্ছে ব্রাঞ্চ 2। এখন এই শুধু এই ব্রাঞ্চ 2 কে যদি আমি কনফিগারেশন করতে চাই যেন ওরা একে অপরের সাথে অ্যাকাউন্টস আর অ্যাডমিন যেন কমিউনিকেশন করতে পারে, তাহলে আমাকে কি করতে হবে সেম ওয়েতে যেভাবে আমি ব্রাঞ্চ 1 টা কনফিগার করেছি সেম স্টেপস গুলো ফলো করতে হবে। প্রথমে আমি ডিভাইসের হোস্ট নেম সেট করছি, তারপরে ইন্টারফেস পাকিস্তানের 0/0 তে এই যে ও যে আপনার পাকিস্তানের 0/0 দিয়ে যে সে অ্যাকাউন্টস এর সাথে কানেক্টেড, এই অ্যাকাউন্টস এর আপনার ডিফল্ট গেটওয়েটা সেট করছি 192.168 ফার্স্ট ইউজেবল আইপি ধরলাম। সো 3.1, তারপরে /25 এর সাবনেট মাস্ক দিলাম, ডেসক্রিপশন দিতে পারি যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টস,
তারপরে নো শাটডাউন দিয়ে ইন্টারফেস আপ করলাম। পাশে আরেকটা ইন্টারফেস আছে সিমিলার, সেখানেও আমি আপনার ডিফল্ট গেটওয়ে দিলাম, সাবনেট মাস্ক দিলাম, ডেসক্রিপশন অ্যাড করতে পারি, অ্যাডমিন, নো শাটডাউন, এক্সিট। হ্যাঁ, সো এখানে যদি আমি এখন আইপি বসাই পিসি 0 তে 192.168.3.2 দিলাম, ডিফল্ট গেটওয়ে দেই 192.168.3.1, 192.168.4.2 5525555192 আর ডিফল্ট গেটওয়ে কত দিয়েছি রাউটার ইন্টারফেসে 4. সো এতটুকু কনফিগারেশন করলে এখন আমার পিসি 0 ইজিলি পিসি 3 কে রিচ করতে পারবে। হ্যাঁ দেখেন কি সুন্দর মতো রিচ করতে পারছে, অল ফাইন, অল গুড। সো ইন্ডিভিজুয়ালি আমার ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারছে, এতটুকু কি আমি মডিউল 1 এ শিখেছিলাম। এখন মডিউল 2 তে গিয়ে আমার কনসার্ন হচ্ছে আমি কিভাবে ব্রাঞ্চ 1 এর সাথে ব্রাঞ্চ 2 এর কমিউনিকেশন করাতে পারি। হ্যাঁ, আমাকে ব্রাঞ্চ 1 এর সাথে ব্রাঞ্চ 2 এর কমিউনিকেশন করতে হবে। এখন তার জন্য প্রথমে আমাকে এদের ভিতরে কি একটা কেবল কানেক্ট করতে হবে, তাই না? এখন দুটো রাউটার কি সিমিলার টাইপের ডিভাইস, আমি কি চাইলে এখানে ক্রসওভার কেবল ইউজ করতে পারি, কিন্তু এখানে আমরা এখন ক্রসওভার কেবল বা আপনার ইথারনেট কেবল ইউজ করব না। ইনস্টেড ইথারনেট কেবলের আগে আপনার যে পুরনো একটা সিরিয়াল কেবল ব্যবহার করা হতো, আমরা সেই কেবলটা ইউজ করব। কেন? কারণ আপনাদের নেটাক্যাডে ওরা যে কাজটা করেছে, ওরা চেষ্টা করেছে যে পুরনো আপনার কিছু প্রিভিয়াস নলেজ আপনাকে দিতে, হ্যাঁ, আপনাকে কিছু প্রিভিয়াস নলেজ দিয়ে রাখতে, যে কিভাবে আগে আসলে কনফিগারেশন হতো, কিভাবে কাজ করতো। হ্যাঁ, এই যে দেখেন ওরা রাউটার টু রাউটারের ভিতরে একটা রেড কালারের কেবল ব্যবহার করেছে, আমরা সেই রেড কালারের কেবলটা ব্যবহার করব। হ্যাঁ, এটাকে সিরিয়াল কেবল বলা হয়। আচ্ছা, সিরিয়াল কেবল ব্যবহারে যাওয়ার আগে প্রথম কাজ হচ্ছে আমি আমার ফাইলটা আগে সেভ করি। আমি কিন্তু আমার ফাইলটা সেভ করিনি, ফাইল ক্র্যাশ করলে আমার কনফিগারেশন সব চলে যাবে। তো আমি একটু ফাইলটা সেভ করি। এটা আমি নাম দেই হচ্ছে আপনার, আমরা স্ট্যাটিক রাউটিং করছি, এটার নাম দেই পার্ট 1। ওকে, আচ্ছা, এটা তো করলাম। এখন এটা হচ্ছে ফাইলটা সেভ করলাম। নেক্সট কাজ হচ্ছে আমার যে এতক্ষণ ধরে যে আমি এই ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 রাউটারে যা যা কনফিগারেশন করলাম, এই কনফিগারেশন গুলো আমাকে সেভ করতে হবে, ডিভাইসে ব্যাকআপ নিতে হবে। কিভাবে? কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন, এই কমান্ডটা দিলে কি হবে, আমার ব্রাঞ্চ 1 রাউটারের অন ডিভাইসে কনফিগারেশন গুলো সেভ হয়ে গেল। সেম প্রসেসে আমি ব্রাঞ্চ 2 তেও ব্যাকআপ নিব, কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন। ওকে, ব্যাকআপ নিয়ে নিলাম। এই কাজটাতে কেউ ভুল করবে না, ব্যাকআপ নিয়ে নিলাম। এখন ধরেন এই যে এখানে রেড কালারের যে কেবল গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার সিরিয়াল কেবল। তো এখান থেকে একটা নিলেই হবে, আমি নিলাম। নিয়ে দেখেন আমি যখন রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছি, কি বলছে, এখানে কোনো পোর্ট আপনার অ্যাভেলেবেল নাই। আমরা জানি কনসোল পোর্ট কি কাজে লাগে, ডিভাইস ম্যানেজমেন্ট অ্যাক্সেসের জন্য। অক্সিলারিও সিমিলার কাজেই লাগতো আগে। তো বেসিক্যালি এখানে সিরিয়াল কেবল কানেক্ট করার জন্য আমার রাউটারে কোনো পোর্ট অ্যাভেলেবেল নাই। সো আমাকে তাহলে কি করতে হবে, আমাকে রাউটারে মডিউল অ্যাড করতে হবে। হ্যাঁ, মডিউল অ্যাড করতে হবে। কিভাবে? রিয়েল লাইফে তো বাজার থেকে গিয়ে আপনি মডিউল কিনে এনে অ্যাড করবেন। প্যাকেট ট্রেসারের ক্ষেত্রে ফিজিক্যাল ট্যাব থেকে দেখেন, ফিজিক্যাল ট্যাবে ওরা একদম রিয়েলিস্টিক ভিউ দেওয়ার চেষ্টা করেছে রাউটারের। এই যে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই যে এখানে আপনার অন অফ বাটন, আর এই ব্ল্যাক ব্ল্যাক এমটি স্পেস গুলো হচ্ছে আপনার এক্সপ্যানশন স্লট। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে রাউটারটাকে টার্ন অফ করতে হবে। হ্যাঁ, এই যে আমি রাউটারটাকে টার্ন অফ করলাম,
রাউটার রে যদি আমি এখন একটু আগে 1 মিনিট আগে যদি আমি ব্যাকআপ না নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার সব কনফিগারেশন সোফার যা করেছে সব চলে যেত, সেটা যেন না চলে যায় এই জন্যই আমরা এখানে কি করলাম, ব্যাকআপ নিলাম। আচ্ছা এখন দেখি, দেখেন বামে এখানে কিছু মডিউলস দেওয়া আছে। ধরেন এখানে একটা মডিউল আছে HWIC2T। প্রত্যেকটা মডিউলের গায়ে ক্লিক করলে দেখবেন নিচে এখানে লেখা চেঞ্জ হয় এবং এখানে ছবি চেঞ্জ হয়। সো আমি যে মডিউলটা চুজ করেছি এটাতে কি লেখা আসছে, the HWIC2T is a Cisco 2-port serial high-speed WAN interface card providing 2 serial ports। আমি তো সিরিয়াল পোর্টসই চাচ্ছি, আমাকে এই মডিউলটা কি দিবে, সিরিয়াল পোর্টই দিবে। সো আমি কি করব, এখন এই সিরিয়াল পোর্টটা আমার এই রাউটারের সাথে অ্যাটাচ করব। কিভাবে, ড্র্যাগ এন্ড ড্রপ, এখান থেকে নিয়ে এই যে এখানে ছেড়ে দিলাম, তারপরে ডিভাইসটাকে টার্ন অন করে নিলাম। একটু নোট টোট নিয়েন যে ম্যাডাম পরে ভুলে যাবেন কি করছেন। ডিভাইস অফ করে HWIC2T মডিউলটা নিয়ে কানেক্ট করে দিলাম, তারপরে আবার ডিভাইসটাকে টার্ন অন করে দিলাম। কি করলাম, আপনার সিরিয়াল ইন্টারফেস প্রোভাইড করে এরকম একটা মডিউল অ্যাড করলাম দুটো রাউটারে। এখন আমি এখান থেকে রেড থান্ডারবোল্টের মতো যে কেবলটা, সিরিয়াল কেবল, এটা নিয়ে দেখেন আমার এখানে ক্লিক করলে দেখাচ্ছে দুটো সিরিয়াল পোর্ট চলে এসেছে। আমি এখানে ক্লিক করলাম একটাতে একেন্ড, আর একেন্ড নিয়ে গিয়ে ক্লিক করি এখানে। এভাবে কানেকশন দিতে হবে। এখন আপনাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা মনোযোগ দিয়ে শুনেন। প্যাকেট ট্রেসারে কিছু বাগ আছে। প্যাকেট ট্রেসারে কি আছে, কিছু বাগ আছে। তার অনেক বাগের মধ্যে একটা বাগ হচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমি সিরিয়াল কেবলটা কানেক্ট করার সাথে সাথে কি কেবলের পোর্ট গুলা কি গ্রিন লাইট দেখাচ্ছে, এটা একটা ভুল। হ্যাঁ এটা একটা বাগ, এটা আসলে রেড হয় থাকার কথা। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা একটা ভুল, একটা বাগ, এটা আসলে অরিজিনালি রেড হয়ে থাকার। ওকে আচ্ছা, এখন কি হলো ঘটনা, এখানে আমি দুটো রাউটারকে সিরিয়াল কেবল দিয়ে কানেক্ট করলাম। রাউটারে দুইটা রাউটারে কি, এই রাউটারে একটা নতুন ইন্টারফেস এসেছে, এই রাউটারে কি একটা নতুন ইন্টারফেস এসেছে। আমরা পড়েছিলাম রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস কি, এক একটা ব্রডকাস্ট ডোমেন, ডিফারেন্ট ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেন, তাই না? রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস কি এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেন। সো প্রত্যেকটা ব্রডকাস্ট ডোমেনের কি নিজস্ব ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক থাকতে হবে। সিমিলারলি এই যে আমার যে নতুন এই কানেকশনটা, এই কানেকশনের নিজস্ব আলাদা নতুন একটা নেটওয়ার্ক থাকতে হবে। সো বেসিক্যালি এখানে দেখেন সেলস এর জন্য আপনি 24 প্রিফিক্সের নেটওয়ার্ক চুজ করেছেন, এইচআর এর জন্য 25 প্রিফিক্সের নেটওয়ার্ক চুজ করেছেন। হ্যাঁ কারণ কি ওখানে অনেক ইউজার থাকবে। এখন এখানে রাউটারের এই ইন্টারফেসে দেখেন আপনাকে কি করতে হবে, এই ইন্টারফেসে একটা আইপি বসাতে হবে, এই ইন্টারফেসে একটা আইপি বসাতে হবে। সো আইপি বসানোর জন্য এদের দুজনের মাঝে আপনাকে একটা নিউ নেটওয়ার্ক আনতে হবে। হ্যাঁ নিউ নেটওয়ার্ক, এমন একটা নেটওয়ার্ক নিয়ে আসবো আমরা এখানে যেখানে আমি দুটো আইপি পাবো ইউজেবল। কেন, কারণ এখানে আমার লাগবেই দুইটা আইপি। 30 প্রিফিক্স। হ্যাঁ এই যে ওর একটা আইপি লাগবে, ওর একটা আইপি লাগবে, এবং দুজন কি এই যে দুজন মুখোমুখি কানেক্টেড, এটাকে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলা হয়। ওকে সো এখানে আমাকে এমন একটা নেটওয়ার্ক চুজ করতে হবে যেখানে আমার দুইটা ব্যবহারযোগ্য বা হোস্ট আইপি আমি পেতে পারবো। উনি যে কথাটা বললেন যে আমার 30 প্রিফিক্স হলে হয়ে যাবে, 30 প্রিফিক্সের একটা নেটওয়ার্ক চুজ করলে, দেখি তো উনি সত্য কথা বললো কিনা। 30 প্রিফিক্স মানে কি, নেটওয়ার্ক বিট 30টা, তাহলে হোস্ট বিট কয়টা, টোটাল 32 থেকে বাদ দিলে পাচ্ছি হচ্ছে দুইটা হোস্ট বিট, তার মানে 2 টু দি পাওয়ার 2, মানে কি এখানে টোটাল 4টা আইপি পাওয়া যাবে। 4টা আইপির মধ্যে দুইটা আইপি কি বিয়োগ যাবে না, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ, রাইট? তাহলে ব্যবহারযোগ্য আইপি থাকে কয়টা, দুইটা। তার মানে এই দুই রাউটারের মাঝে আমাকে এমন একটা নেটওয়ার্ক চুজ করতে হবে যারা আমাকে মিনিমাম দুটো ইউজেবল আইপি দিতে পারে। সো /30 প্রিফিক্সের একটা নেটওয়ার্ক নিলে দেখা যাচ্ছে যে আমি কি দুটো ইউজেবল আইপি পেতে পারি। তো সাপোজ ধরেন আপনার কাছে শুরুতে
টপোলজি ক্রিয়েট করার শুরুতে আপনার কাছে হোস্টের রিকোয়ারমেন্ট দেওয়া ছিল, সেখানে তখন আপনি এরকম একটা 30 প্রিফিক্সের নেটওয়ার্ক দিয়ে দেখছি না, কারণ আমি জানি আপনারা এটা অলরেডি পারেন। আর যদি না পেরে থাকেন কাইন্ডলি ক্লাস নোটসগুলো চেক করে পড়ে নেন, বা পরে কনফিউশন যদি হয় আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এখন আমার কাজ হবে যে এই নেটওয়ার্ক থেকে যে দুটো ইউজেবল আইপি পাওয়া যায়, এই দুটো ইউজেবল আইপি, একটা আইপি এই ইন্টারফেসে দিব আর একটা আইপি এই ইন্টারফেসে দিব। ওকে, সো দেখেন এই সিরিয়াল ইন্টারফেসের নাম একটু ডিফারেন্ট, এসি 0/1/0 আর এখানে এসি 0/3/0। সো বেসিক্যালি নাম ডিফারেন্ট দিয়ে কোনো ডিফারেন্স নাই, আপনি যেভাবে আপনার রেগুলার ইন্টারফেসে আইপি বসান এই ইন্টারফেসে একইভাবে আইপি বসাতে হয়। তো আমি ইন্টারফেস সিরিয়াল 0/1/0 তে যাব, গিয়ে রেগুলার ইন্টারফেসে যেভাবে আইপি বসে সেভাবে আইপি বসাবো। আইপি পাবো কোথা থেকে? এই নেটওয়ার্কটা থেকে। সো এই নেটওয়ার্কের কি কয়টা ইউজেবল আইপি আছে? টোটাল এখানে আইপি আছে হচ্ছে আপনার 10.0, 10.1, 10.2, 10.3, টোটাল এই 4টা আইপি আছে এই নেটওয়ার্কে। হ্যাঁ, এর ভিতরে প্রথমটা কি ইউজ করা যাবে না, নেটওয়ার্ক অ্যাড্রেস। লাস্টেরটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্যবহার করা যাবে এই দুইটা, মাঝখানের দুইটা। সো প্রথমটা আমি ওকে দিয়ে দিই, তারপরে /30 প্রিফিক্সের প্রিফিক্স দিব, সাবনেট মাস্ক। হ্যাঁ, আপনি এখানে একটা মিনিংফুল ডেসক্রিপশন দিতে পারেন, যেটা হচ্ছে লিংক টু BR2 দিয়ে নো শাটডাউন দিতে হবে। হ্যাঁ, এই যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন রাউটার 1 এবং রাউটার 2 এর মাঝখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের একটা ফিচার হচ্ছে আপনাকে দুই সাইড থেকে আপনি যতক্ষণ পর্যন্ত নো শাটডাউন না দিবেন ইন্টারফেস গ্রিন হয় না। এবং এটা একটা প্যাকেট ট্রেসারের বাগ, যেখানে আমার শুরুতে ইন্টারফেসটা গ্রিন হয়ে আছে। ওকে, এটা মনে রাখবেন, সবসময় আসে না, মাঝে মাঝে আসে বাগটা। So interface serial 0/3/0, IP address 192.168, 10.1 তো ব্যবহার করে ফেলেছি, ওকে 10.2 দিলাম, এবং /30 এর সাবনেট মাস্ক। ডেসক্রিপশন দিয়ে এটা হচ্ছে লিংক টু BR1, নো শাটডাউন। ওকে, এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। ওকে, সো কি আমার ইন্টারফেসকে আইপি দেওয়া শেষ। রাউটারের যে কয়টা ইন্টারফেস আপনার কানেকশন থাকবে সবগুলো ইন্টারফেসের অবশ্যই নিজস্ব একটা আইপি থাকতেই হবে, এটা মাস্ট। এটা হচ্ছে বেসিক আইপি কনফিগারেশনের পার্ট। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? আছেন আমার সাথে? আজকে যে নতুন জয়েন করেছেন সিফাত, আপনি কি ধরতে পাচ্ছেন? আপনি তো যেহেতু অনলাইনে ক্লাসে ছিলেন না, আগে অন ক্যাম্পাস ক্লাসে ছিলেন, আপনি কি ধরতে পাচ্ছেন পড়া? ইয়েস ম্যাম। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে বলবেন। তো এখন বলেন তো, আমি যে সব ইন্টারফেসে আইপি দিলাম, এখন কি আমার ব্রাঞ্চ 1 এর সেলস ব্রাঞ্চ 2 এর অ্যাডমিনের সাথে কমিউনিকেশন করতে পারবে? পারবে? না মিস। আমি বলেছি ব্রাঞ্চ 1 এর সেলস ডিপার্টমেন্টের PC0 কি ব্রাঞ্চ 2 এর অ্যাডমিন ডিপার্টমেন্টের PC3 সাথে কমিউনিকেশন করতে পারবে? চেক করি তো, চলেন। কত জানি ওর 4.2, দেখি ও কমিউনিকেশন করতে পারে কিনা। দেখেন আমার কি লেখা আসলো, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। কমিউনিকেশন করতে কেন পারবে বলেন তো? কমিউনিকেশন করতে তো পারার কথা না, কারণ
ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 এর ভিতরে তো আমি কোনো ধরনের কোনো রাউটিং করি নাই। কোনো রাউটিং না করলে এক রাউটার থেকে আরেক রাউটারের ল্যানে যাওয়া যায় না। কি বললাম বুঝতে পেরেছেন? যদি আপনি রাউটিং কনফিগারেশন না করেন, শুধু ডিফল্ট গেটওয়ে বসানো থাকলে, আপনার ইন্টারফেসে আইপি বসানো থাকলেই আপনি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চের রাউটারে যেতে পারবেন না। কি করতে হবে? রাউটিং করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের যে রাউটার ডিভাইসটা আছে সে আপনার মানে একটা প্যাকেট ফরওয়ার্ড করার জন্য যে কোনো ইন্টারফেসে সে তার রাউটিং টেবিলের দিকে তাকায় যে রাউটিং টেবিলে এন্ট্রি আছে কিনা। হ্যাঁ, আমরা পড়েছিলাম না সুইচ ম্যাক অ্যাড্রেস টেবিল নিয়ে কাজ করে, রাউটার রাউটিং টেবিল নিয়ে কাজ করে। হুম, সো রাউটিং টেবিলটা কোথায় থাকে, রাউটিং টেবিলটা কিভাবে দেখে? রাউটারের প্রিভিলেজ এক্সিকিউশন মোড থেকে আমি একটা কমান্ড দিব, সেটা হচ্ছে শো আইপি রাউট। এই কমান্ডটা দিলে আপনি একটা রাউটারের রাউটিং টেবিল দেখতে পারবেন। তো দেখেন এন্টার দিলাম, এটা হচ্ছে আমি ব্রাঞ্চ 1 এর, এই নিজেকে মিউট করেন প্লিজ। এটা হচ্ছে আমি ব্রাঞ্চ 1 এর রাউটিং টেবিলটা দেখছি। ওকে, সো রাউটিং টেবিলের শুরুতে দেখেন এখানে অনেক পোর্ট টোট দেওয়া। আপনি লাস্টের পার্টটা দেখেন, দেখেন এখানে কি কি বলছে। এই রাউটিং টেবিলে সেই নেটওয়ার্কের এন্ট্রি আছে। এই ব্রাঞ্চ 1 এর রাউটারটা যে নেটওয়ার্ক গুলাকে চিনে। ব্রাঞ্চ 1 এ এখানে কোনো রাউটিং আমি কনফিগারেশন করি নাই। এখানে যাদের এন্ট্রি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রাঞ্চ 1 এর সাথে ডিরেক্ট কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশন। দেখেন ওর এখানে সি দিয়ে হচ্ছে কানেক্টেড বুঝায়, এল দিয়ে হচ্ছে লোকাল বুঝায়, যে এখানে লেখা আছে। হ্যাঁ, সো দেখাচ্ছে ব্রাঞ্চ 1 এ 192.168.1.0 বলে একটা নেটওয়ার্ক কানেক্টেড আছে। কোন ইন্টারফেসে? ফাসিথানের 0/0 তে। এবং এই নেটওয়ার্কের কোন আইপিটা এই রাউটারের ইন্টারফেসে কনফিগারেশন করা? 1.1 আইপিটা। সিমিলারলি দেখেন আরেকটা কানেক্টেড হচ্ছে 2.0/25 নেটওয়ার্ক। কোন ইন্টারফেস দিয়ে? F0/1। এবং এই নেটওয়ার্কের কোন আইপিটা ব্রাঞ্চ 1 এর ইন্টারফেসটাতে কনফিগারেশন করা? 2.1। তারপরে দেখেন ও 10.0 এর সাথে কানেক্টেড, ওর আইপি হচ্ছে 10.1। ওর এখানে কি কোথাও অ্যাডমিন বা অ্যাকাউন্টস, অ্যাডমিনের নেটওয়ার্ক কত? 4.0, অ্যাকাউন্টস হচ্ছে 3.0। এখানে কি ওদের কারোর এন্ট্রি দেখা যাচ্ছে রাউটিং টেবিলে? কারোর কি এন্ট্রি আছে? তাহলে কিভাবে আমার প্যাকেট যাবে? প্যাকেট যাওয়ার জন্য অবশ্যই রাউটারের রাউটিং টেবিলে এন্ট্রি থাকতে হবে। এই কারণেই আমার যাচ্ছে না। ওকে, সো এখন আমরা রাউটিং করব। সো আমি গ্লোবাল কনফিগারেশন মোডে ফেরত যাচ্ছি। সো স্ট্যাটিক রাউটিং এর আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব। এখানে একটা দেখেন, আমি এখানে একটা লাইন লিখেছি, এটা হচ্ছে টেমপ্লেট। হ্যাঁ, কমান্ডের টেমপ্লেট। স্ট্যাটিক রাউটিং ইজ ভেরি ভেরি ইজি। জাস্ট এই একটা লাইন লিখলেই আপনার স্ট্যাটিক রাউটিং হয়ে যাবে। সো কমান্ডের স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিই। ফার্স্টে আইপি রাউট হচ্ছে কিওয়ার্ড, তারপরে আপনাকে দিতে হবে আপনি যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছেন ওই ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেস। যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছেন সেই ডেস্টিনেশন যেই প্রিফিক্স বা সাবনেট মাস্কে বিলং করে সেইটার সাবনেট। তারপরে আপনাকে পাথ চিনাতে হবে বা রাউট বা রাস্তা চিনাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কমান্ডের স্ট্রাকচার। সো আমরা কমান্ডটা দিই। হ্যাঁ, ধরেন এখানে আমার কি টার্গেট ছিল যেটা ফেল গেছিল একটু আগে, PC0 PC3 কে পিং করছিল। হ্যাঁ, PC0 wants to reach PC3, তাই না? বা আমি যদি আরেকটু ভালো করে বলি যে
wants to communicate with admin. সেলস অ্যাডমিনের সাথে কমিউনিকেশন করতে চায়, তাই না? সো দেখেন এখানে দুটো রাউটার আছে, আপনি কোন রাউটারের রাউটিংটা করবেন? সেলস যে কমিউনিকেশন করতে চাচ্ছে, সেলস কার সাথে কানেক্টেড? ব্রাঞ্চ 1 এর সাথে কানেক্টেড। সো ব্রাঞ্চ 1 হচ্ছে আপনার সোর্স রাউটার। ব্রাঞ্চ 1 কে চিনাইতে হবে কিভাবে অ্যাডমিনে পৌঁছানো যায়। সো আমি যাই গ্লোবাল কনফিগারেশন মোড থেকে কমান্ড লিখবো আইপি রাউট, এটা হচ্ছে কিওয়ার্ড। এখন আপনি কোথায় যেতে চান? অ্যাডমিনের নেটওয়ার্কে যেতে চান। অ্যাডমিনের নেটওয়ার্কটা কত? 192.168.4.0। এটা হচ্ছে অ্যাডমিনের নেটওয়ার্ক অ্যাড্রেসটা। এই যে আপনাদেরকে এত করে পড়ালাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কোথাও অ্যাসাইন করা যায় না, কোনো ডিভাইসের আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারে না, হ্যাঁ? কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কাজে লাগে। কোথায় কাজে লাগে? এই যে দেখেন এখন আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা ব্যবহার করছি। কেন? কারণ এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে আমি ওই পুরো নেটওয়ার্কের সবগুলা ইউজারকে ইন্ডিকেট করছি। রাউটিং করার সময় এখানে কি আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা ব্যবহার করছি। সো নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে স্পেস দিতে হবে, দিয়ে নেটওয়ার্কটা কোন প্রিফিক্সের নেটওয়ার্ক, কত প্রিফিক্সের নেটওয়ার্ক, তো সাবনেট মাস্ক দিতে হবে। হ্যাঁ, কি করলাম? আইপি রাউট হচ্ছে কিওয়ার্ড, তারপরে যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছি, সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক দিলাম। দেওয়ার পরে এখন আপনাকে রাস্তা চিনাইতে হবে যে আমার প্যাকেটটা কই যাবে। মানে হচ্ছে আমার এখান থেকে বের হয়ে প্যাকেটটা এদিক দিয়ে গিয়ে ওকে তো কি এদিকে যেতে হবে, তাই না? ও যে এদিকে যাবে না, বা এখানে যদি আরো রাস্তা না, মানে আরো যদি পাথ থাকতো ওখানে যে ও যাবে না, এই জিনিসটা আপনি চিনাবেন কিভাবে? এই জিনিসটা আপনি চিনাবেন হচ্ছে এখন আপনি যে এখানে অপশনটা লিখবেন সেটা দিয়ে। হ্যাঁ, সো বেসিক্যালি আপনাকে চিনাতে হবে, পাথ চিনাতে হবে। পাথ আপনি তিন ভাবে চিনাতে পারেন। একটা হচ্ছে সেলফ এক্সিটিং ইন্টারফেস দিয়ে, তারপরে হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে, তারপরে হচ্ছে ফুললি স্পেসিফাইড অপশন দিয়ে। এই তিন ভাবে রাস্তা চিনানো যায়। এগুলো কি জিনিস বলতেছি? দেখেন এখন আমি এখানে কি কি দিয়েছি সোর্স রাউটারে, যে আইপি রাউট, তুমি এই ডেস্টিনেশনকে চিনো, যার সাবনেট মাস্ক হচ্ছে এত। এখন আপনাকে বলতে হবে যে রাস্তা কোন দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি তিনটা অপশন লিখেছি। প্রথম অপশনটা যদি ইউজ করি, আপনি রাস্তায় তিনটার যে কোনো একটা দিয়ে চিনতে পারেন। ফার্স্টটা হচ্ছে সেলফ এক্সিস্টিং ইন্টারফেস, মানে আপনি যে রাউটারে রাউটিংটা করছেন, এই রাউটারে থেকে ডেস্টিনেশনের নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন ইন্টারফেস দিয়ে প্যাকেটটাকে বের হতে হবে। এই 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 রাস্তা দিয়ে যেতে হবে না, এই সিরিয়ালের রাস্তা দিয়ে এদিক দিয়েই তো যেতে হবে, তাই না? দেখেন কথাটা বুঝেন কি বলতেছি। আমার রাউটারের এদিক দিয়ে প্যাকেট ঢুকবে, প্যাকেটটা বের হবে কোথা দিয়ে? রাউটার দিয়ে। এই অ্যাডমিনে যাওয়ার জন্য এই ইন্টারফেস দিয়ে বের হতে হবে না? তো এটাই হচ্ছে সেলফ এক্সিটিং ইন্টারফেস। আপনি এখানে সিরিয়াল 0/1/0 দিয়ে দিলেন, রাস্তা চিনাইলেন যে তুমি এই রাস্তা দিয়ে বের হয়ে ডেস্টিনেশনের দিকে যাও। এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ডটা আমি কালকে দেখাবো, আজকে ফার্স্টটা দিয়ে দেখাই। হ্যাঁ, এখানে আপনি সেকেন্ড অপশন দিয়েও করতে পারতেন, আমি ফার্স্ট অপশনটা দিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় সেলফ এক্সিটিং ইন্টারফেস। এন্টার। এই যে একটা লাইন লিখলাম, আমার ব্রাঞ্চ 1 এ রাউটিং করা শেষ। হ্যাঁ, এখানে ও একটা আপনাকে নোটিফিকেশন দিচ্ছে। সে বেসিক্যালি বলতেছে যে সেলফ, এই যে ইন্টারফেসটা যে আপনি চিনালেন, এখানে আইপি বসানো আছে কিনা। আপনার তো আইপি দেওয়াই আছে, শুরুতে বেসিক আইপি দিলাম না, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। এখন দেখেন আমি যদি শো আইপি রাউট বলি, দেখেন আমার একটু আগের রাউটিং টেবিলে এখনকার রাউটিং টেবিলের সাথে ডিফারেন্স দেখেন। দেখেন এখানে এস বলে একটা জিনিস অ্যাড হয়েছে। এস মানে হচ্ছে আপনার স্ট্যাটিক বুঝে, মানে স্ট্যাটিক ভাবে সে এই নেটওয়ার্কটাকে লার্ন করেছে আপনার স্ট্যাটিক কনফিগারেশনের মাধ্যমে। কাকে চিনছে দেখা যাচ্ছে বলেন তো? কাকে চিনলো এটা?
4.0 কে অ্যাডমিনের নেটওয়ার্ককে, যেখানে কি আপনি প্যাকেটটা পাঠাতে চাচ্ছেন, তাই না? 4.0 তেই তো প্যাকেট পাঠাতে চাচ্ছিলাম আমরা, তাই না? এখন ব্রাঞ্চ 1 চিনে কিভাবে যেতে হয় অ্যাডমিনের কাছে, রাইট? চিনে ব্রাঞ্চ 1 চিনে তো, এই যে রাউটিং টেবিলে এন্ট্রি দেখলাম মাত্র, চিনে তো। তাহলে কি এখন কমিউনিকেশন করতে পারবে সেলস অ্যাডমিনের সাথে? কি বলেন আপনারা, পারবে? তো আমরা কিভাবে চেক করব কানেক্টিভিটি? পিং এর মাধ্যমে আবার চেক করি যে পারে কিনা। অ্যাডমিনের রাউটারেও তো কনফিগার করা লাগবে। কি দেখা যাচ্ছে, আমার 4টা প্যাকেটই লস হয়ে গেল। হ্যাঁ, কেন লস হলো? আমার ব্রাঞ্চ 1 তো চিনে কিভাবে ডেস্টিনেশনে যেতে হয়, তাহলে কেন আমার প্যাকেট লস গেল? হ্যাঁ, আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখি। একটা প্যাকেট ডাটা ইউনিট নিলাম PC0 থেকে অ্যাডমিন 3 তে, এই যে আমার প্যাকেট যাচ্ছে, দেখেন। আমার প্যাকেট যাচ্ছে। সাকসেসফুলি আমার প্যাকেট গেল। এখন একটা সাকসেসফুল কমিউনিকেশন এস্টাবলিশ হওয়ার জন্য আমার প্যাকেট যেতে হবে, প্যাকেট রিসিভ হতে হবে, এবং প্যাকেটটাকে অ্যাকনলেজমেন্ট নিয়ে ফেরত আসতে হবে। এটা জরুরি। দেখেন, ফেরত আসার পথে এখানে কি হচ্ছে, ক্রস সাইন পড়ে যাচ্ছে, প্যাকেট আমার এখানে ড্রপ করছে। কেন? কারণ এখন রাউটিং করো এখন নাই ম্যাম। এখন সেন্ডার কে, অ্যাকনলেজমেন্ট আনার সময় সেন্ডার কে, PC3 না? কার কাছে যাবে? সেলস এর কাছে যাবে। নিয়ে যাবে কে প্যাকেট? ব্রাঞ্চ 2 এর রাউটার। ব্রাঞ্চ 2 এর রাউটার কি চিনে সেলস কোথায় অবস্থিত, সেলস কে? দেখেন, আমি যদি শো আইপি রাউট দিই, সেলস এর নেটওয়ার্ক কত? 1.0। দেখেন তো ওর এখানে কোথাও 1.0 এর এন্ট্রি আছে নাকি? আছে? নাই। ও তো চিনে না কিভাবে ফেরত আসতে হয়, প্যাকেট নিয়ে যেতে হয়। তার মানে হচ্ছে শুধু ব্রাঞ্চ 1 এর রাউটিং করলে হবে না, একটা রাউটারে রাউটিং করলে হবে না, সব রাউটারে রাউটিং করা থাকতে হবে। তো এখন আপনার টার্গেট হচ্ছে ব্রাঞ্চ 2 এর রাউটারকে চিনানো, যে কিভাবে সেলস এর কাছে রেসপন্স ফেরত নিয়ে আসতে হয়। কিভাবে চিনাবো? গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, গিয়ে বলবো আইপি রাউট। হ্যাঁ, আইপি রাউট কাকে চিনাবো? সেলস কে। সেলস এর নেটওয়ার্ক কত? 192.168.1.0/24 এর নেটওয়ার্ক, সো 255.255.255। হ্যাঁ, এখন পরের অপশনটা হচ্ছে আপনাকে রাস্তা চিনাইতে হবে, যে প্যাকেট কোন দিক দিয়ে যাবে। একটু আগে চিনাইছিলাম কি, সেলফ এক্সিটিং ইন্টারফেস দিয়ে। এখানেও যদি আমি সেলফ এক্সিটিং ইন্টারফেস ব্যবহার করি, এটা হবে ইন্টারফেসের নাম। হ্যাঁ, তো আমি এই সেলফ এক্সিটিং ইন্টারফেস দিয়েই করে দেখাচ্ছি 3.0। হ্যাঁ, আমার রাউটিং এর কমান্ড কমপ্লিট। ওকে আমি চিনিয়ে দিলাম কিভাবে সেলস এর কাছে যেতে হয়। হ্যাঁ, আমি এক্সিট দিয়ে বের হই, আমি বলি শো আইপি রাউট। এই যে দেখেন, ওর এখানে এস বলে একটা এন্ট্রি অ্যাড হয়েছে, যেখানে সে চিনে 1.0 কোথায় অবস্থিত। তো একটু আগে আমার যে পিংটা ফেল করলো, আমি আরেকবার পিং দেই। এখন দেখেন আমার পিং কি সাকসেসফুলি যাচ্ছে, 0% লস। মিনিং আমার সেলস অ্যাডমিনের সাথে কমিউনিকেশন করতে পারছে। এবং এটার জন্য কি করতে হবে? আপনাকে এই নতুন কানেকশনে আইপি দিতে হবে, তারপরে দুইটা ব্রাঞ্চের ভিতরে দুইটা রাউটারেই রাউটিং করা ম্যান্ডেটরি। ক্লিয়ার? ক্লিয়ার?
এই যে ধরেন আমার এখানে আমি যে রাউটিংটা করলাম, এখানে আমি কি করেছি, ব্রাঞ্চ ওয়ানে আমি চিনিয়েছি কিভাবে শুধু অ্যাডমিনের কাছে যেতে হয়। আমি কিন্তু ব্রাঞ্চ ওয়ানকে চিনাই নাই কিভাবে অ্যাকাউন্টসে যেতে হয়। চিনিয়েছি? চিনাই নাই। কিন্তু ব্রাঞ্চ টু কে আমি চিনিয়েছি কিভাবে সেলস এর কাছে যেতে হয়, ওকে কিন্তু আমি চিনাই নাই কিভাবে এইচআর এর কাছে যেতে হয় এখনো। হ্যাঁ, আমি কি করেছি, ব্রাঞ্চ ওয়ান কে চিনিয়েছি কিভাবে একটা স্পেসিফিক নেটওয়ার্কের কাছে যেতে হয়। ওকে, এই যে একটু এই মাত্র আমি যে ধরনের রাউটিংটা করলাম, যেখানে একটা সিঙ্গেল স্পেসিফিক নেটওয়ার্ককে আমি চিনাচ্ছি, এটাকেই বলা হয় আপনার স্ট্যান্ডার্ড অথবা স্পেসিফিক স্ট্যাটিক রাউটিং। ক্লিয়ার? ওকে, এটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বা স্পেসিফিক স্ট্যাটিক রাউটিং। এবং আপনাদের এখানে হচ্ছে আমি আরো রাউটিং রেখেছিলাম। হ্যাঁ, এই যে সামারি, ডিফল্ট, এগুলো আমি এখন দেখাবো না। হ্যাঁ, আজকে আমি এর বেশি আর দেখাবো না। কেন? কারণ আপনারা এখনো গুরুত্বপূর্ণ জিনিস শেষ করেন নাই এক্সাম। হ্যাঁ, আপনাদের গুরুত্বপূর্ণ এক্সাম এখনো বাকি। আমি যতটুকু দেখেছি আপনারা এতটুকু আগে পড়েন, বাসায় পড়াশোনা করেন। হ্যাঁ, তারপরে বাকিটা দেখা যাবে, আমি নেক্সট ক্লাসে পড়াবো। বাট তার মানে এই না যে আপনাদের আজকে শেষ। আপনাদের যাদের যা যা এক্সাম বাকি তারাই এক্সাম গুলো দিবেন। কার কার পিটিএস এক্সাম বাকি বলেন তো? কার কার বাকি পিটিএস এক্সাম? পাস করি নাই? ম্যাম আমার সো যার যার যেইগুলো এক্সাম বাকি, এটা আপনারা এখন ক্লাসের বাকি টাইমে দিয়ে শেষ করতে হবে। আপনারা কি এখন দিতে পারবেন এক্সাম? জি ম্যাম। দেখেন পিটিএস এর এক্সাম অলরেডি অ্যাক্টিভেটেড রাত 11টা পর্যন্ত। এখন 9টা বাজে, 10-11, 2 ঘন্টা শেষ হয়ে যাওয়ার কথা। এখনই শুরু করেন যাদের পিটিএস এ বাকি। কার 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 মনে হয় জানি বাকি, এমসিকিউ বাকি? আমি এমসিকিউটাও অ্যাক্টিভেট করে দিচ্ছি। ফাইনাল এক্সাম যেটা, হ্যাঁ, আমি ওটাও অ্যাক্টিভেট করে দিচ্ছি। নাইমুর, আপনি আছেন? শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনি একটু আমাকে ঢুকে চেক করে বলবেন তো যে আপনি আসলে অ্যাক্সেস পাচ্ছেন কিনা। ওকে, আপনি একটু লগ ইন করেন, কারণ নেটাক্যাডের যে আপডেট হলো এরপরে এটা ঠিক হয়েছে কিনা আমি এখনো চেক করতে পারি নাই। সো আমি একটু আপনাকে দিয়ে চেক করবো যে জিনিসটা ওকে অর নট। কেউ লিভ নিবেন না, হ্যাঁ, কেউ লিভ নিবেন না, আমি ক্লাস শেষ করি নাই। আপনাদের বদ অভ্যাস আছে কয়েকজনের, আপনারা না বলে লিভ নিয়ে নেন। ম্যাম বলেন কোন? আমাকে ম্যাম নেটাকে অ্যাড করতে হবে, কজ ওইখানে আমার অ্যাড করা নাই আর কি। আমি লিভ দিয়েছি তো আপনাকে, আমি আপনাকে এনরোল দিয়েছি তো মডিউল 2 তে স্যার। একটু নেটাক্যাডে ঢুকেন। আমার এখনো লক কন্টেন্ট দেখাচ্ছে। আমি এখনো আপডেট করি নাই, আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ, আমি এখনো অ্যাক্টিভেট করিনি। মিস আমাদের টোটাল মডিউল কয়টা? আমাদের টোটাল মডিউল কয়টা? দাঁড়ান, আমাদের টোটাল মডিউল 3টা স্যার। 5 মডিউল শেষ করতে পারেন নাই আপনারা এখনো ঠিক মতো। এখন তারপরে আমরা 6 মডিউল। এখন দেখেন তো নাইমুর, একটু রিফ্রেশ দিয়ে দেখেন তো আপনি অ্যাক্সেস করতে পারেন কিনা।